ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাস 12-এর বোর্ড এক্সামের জন্য যে রিভিশন সিরিজটা চালাচ্ছিলাম সেখানে আজকে আমরা ডিসকাস করব ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের চৌম্বক ধর্ম। এর আগে আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া এবং তারও আগে ইলেকট্রোস্ট্যাটিক্সের যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটির যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেগুলো আমরা মোটামুটি সব ডিসকাস করে ফেলেছি। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্লেলিস্টে চলে যাও। ক্লাস 12-এর জন্য আলাদা প্লেলিস্ট রয়েছে, ক্লাস 11-এর জন্য আলাদা প্লেলিস্ট রয়েছে, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে রিভিশন করতে পারো। ওকে, তো চলো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে যে প্রপার্টিজ অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার। তো দেখো, এখানে প্রথম যে টপিক্সটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে চৌম্বক ভ্রামক বা বলতে পারো যে ম্যাগনেটিক মোমেন্ট। তো প্রথমে তোমাদেরকে বুঝতে হবে ম্যাগনেটিক মোমেন্ট আসলে কি। দেখো, এর আগে তোমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পড়েছো। তো প্রথমে দেখো, এখানে বেসিক্যালি এখানে আমরা একটা বার ম্যাগনেটের সঙ্গে কম্পেয়ার করবো একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে। তো দেখো, এই যে বিষয়টা প্রথমে বোঝো, এই যে ম্যাগনেটিক মোমেন্ট যে কথাটা বলা হচ্ছে বা চৌম্বক ভ্রামক, এই চ্যাপ্টারে এটা কিন্তু একদম বেস। যদি চৌম্বক ভ্রামক সম্পর্কে তোমার আইডিয়া না থাকে তাহলে কিন্তু তুমি আগে গিয়ে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস যেগুলো আছে, যেমন ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ওইগুলো সম্পর্কেও কিন্তু ভালো করে বুঝতে পারবে না। ওকে, তো প্রথমে চৌম্বক ভ্রামকটা বুঝতে গেলে তোমাকে চৌম্বক দ্বিমেরু বিষয়টা বুঝতে হবে এবং সেটা আমরা কম্পেয়ার করব ইলেকট্রিক ডাইপোলের সঙ্গে। ওকে, তো ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে কি হয় তোমরা জানো যে ইলেকট্রিক ডাইপোল আমরা কাকে বলেছিলাম, যে যদি মনে করে এরকম হয় যে একটা মাইনাস কিউ আধান, ওকে, আর একটা প্লাস কিউ আধান একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, যে ডিস্টেন্সটাকে আমরা ধরেছিলাম 2L। যদি 2L ডিস্টেন্সে থাকে তাহলে একে আমরা বলেছিলাম ইলেকট্রিক ডাইপোল। ওকে, তো এইখানে দেখো ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে কি হবে, বেসিক্যালি ম্যাগনেটিক ডাইপোল আমরা কাকে বলবো না, এখানে একটা দণ্ড চুম্বক হবে ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে। একটা মনে করো দণ্ড চুম্বকের কথা যদি আমি বলি, এটা একটা দণ্ড চুম্বক। তো দণ্ড চুম্বকের সবসময় কী হবে, দুটো মেরু থাকবে, একটা হচ্ছে যে এন মেরু, একটা হচ্ছে যে এস মেরু। তো আমরা কী করবো, এস মেরুটাকে এখানে যেমন মাইনাস কিউ আধান আছে তেমনি মাইনাস কিউ আধানের সঙ্গে কম্পেয়ার করবো, আর এন মেরুটাকে মানে নর্থ পোলটাকে আমরা প্লাস কিউ আধানের সঙ্গে কম্পেয়ার করবো। তো এইখানে দেখো যেমন মাইনাস কিউ প্লাস কিউ আছে, এখানে তেমনি আমরা বলতে পারি মাইনাস এম আর হচ্ছে যে প্লাস এম। এখানে এমটা কি, এম হচ্ছে যে মেরু শক্তি বা পোল স্ট্রেংথ। এমকে আমরা বলবো পোল স্ট্রেংথ বা তোমরা বলতে পারো মেরু শক্তি, পোল স্ট্রেংথ। ওকে, বাংলাতে এটাকে তোমরা বলতে পারো মেরু শক্তি। ওখানে যেমন আধান যে রোলটা প্লে করছিল, এখানে মেরু শক্তি বা পোল স্ট্রেংথ সেই সেম রোলটা প্লে করবে। এইখানে যেমন ধরো দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স ছিল 2L, এখানেও তেমনি এই দুটো প্রান্তের মধ্যে ডিস্টেন্স হবে 2L। ওকে, যেটাকে আমরা সাধারণত চুম্বক দৈর্ঘ্য বলে থাকি 2L। যদিও এই ক্ষেত্রে একটা এক্সেপশনাল বিষয় রয়েছে, যে এর যে অ্যাকচুয়াল দৈর্ঘ্য, যে জিওমেট্রিক্যাল লেন্থ দুই প্রান্তের মধ্যে, তার থেকে এই চুম্বক দৈর্ঘ্য কিছুটা ছোট হয় 2L। মানে এইরকম জায়গা থেকে তোমরা ভাবতে পারো যে এইটুকু ডিস্টেন্সের মধ্যেই 2Lটা হয়। ওকে, তো এইখানে যেরকম আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডিফাইন করেছিলাম, পি ইকুয়াল টু কী ছিল বলে, যে কোনো একটি আধান ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কিউ ইন্টু 2L। সিমিলারলি এইখানে আমরা ডিফাইন করব ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, সেটাও হবে যে কোনো একটা মেরু শক্তি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ আমরা যদি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বলি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা এইটাকে সিম্পলি, যেটা আমি লিখেছি হেডিংয়ে, সিম্পলি আমরা এটাকে আমরা ম্যাগনেটিক মোমেন্টও বলতে পারি, ম্যাগনেটিক মোমেন্ট বলতে পারি। ওকে, এই যে ম্যাগনেটিক মোমেন্টের কথা আমরা বলছি, যেটাকে আমরা বাংলায় চৌম্বক ভ্রামক বলে থাকি, সেটাকে আমি এখানে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব। এই চৌম্বক ভ্রামককে আমরা কি করব, ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব, যে ক্যাপিটাল এম হচ্ছে টুয়াইস এম ইন্টু এল। তাহলে দেখো, এই যে চৌম্বক ভ্রামক এটা একটা ভেক্টর রাশি, তাহলে এখানে যদি এম হয় তাহলে এটা হয়ে যাবে এল। তাহলে এল ভেক্টরের অভিমুখ সবসময় কী হবে, মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ এস থেকে এনের দিকে। মানে এসটাকে আমরা সবসময় অরিজিনে রাখবো জিওমেট্রিক্যালি। তাহলে উইথ রেসপেক্ট টু এস কোঅর্ডিনেট সিস্টেমের এটা যদি অরিজিনে রাখি, তাহলে উইথ রেসপেক্ট টু এস দ্য পজিশন ভেক্টর অফ এন ইজ 2L। তাহলে এলের অভিমুখ যেদিকে হবে, সেদিকে কিন্তু এম এর অভিমুখ হবে। তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের অভিমুখও কিন্তু এস মেরু থেকে এন মেরু। এই কনসেপ্ট আমরা নিয়ে আসছি এইখান থেকে, যেরকম ইলেকট্রিক ডাইপোলের যে অভিমুখ ছিল মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, সিমিলারলি আমরা বলবো এখানে যে ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের যে অভিমুখ হবে সেটা কিন্তু
সাউথ পোল থেকে নর্থ পোল দিকে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা বার ম্যাগনেটের ক্ষেত্রে যদি তোমরা বলো, তাহলে এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের একটা ইকুয়েশন বা এক্সপ্রেশন। যেখানে দেখো এর ইউনিট যদি আমরা বলি কি, তাহলে তোমাকে পোল স্ট্রেংথের ইউনিট এবং তোমাকে এল এর ইউনিট বুঝতে হবে। দেখো পোল স্ট্রেংথের যে ইউনিট, এসআই ইউনিট নিয়ে এখানে বিশেষ করে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে এম্পিয়ার ইন্টু মিটার। অ্যাম্পিয়ার মিটার হচ্ছে যে পোল স্ট্রেংথের ইউনিট, আর এর ইউনিট হচ্ছে যে মিটার। তাহলে একসঙ্গে এম এর যে ইউনিট হবে, দেখো এম এর যে এসআই ইউনিট হবে সেটা হবে কি না এম্পিয়ার মিটার স্কোয়ার, এম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, দেখো এখানে যেটা বার ম্যাগনেটের ক্ষেত্রে আমরা যেরকম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমরা নির্ণয় করছি, সিমিলারলি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা চৌম্বক ভ্রামক যদি কোনো পরিবাহী লুপ থাকে তার ক্ষেত্রেও কিন্তু নির্ণয় করা যাবে। মানে একটা যে কোনো পরিবাহী লুপ কিন্তু ম্যাগনেটিক ডাইপোলের মতো আচরণ করে, যেটা আমরা টর্ক নির্ণয় করলেই বুঝতে পারবো। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের উপরে যদি টর্ক নির্ণয় হয়, যেটা আমরা আগের চ্যাপ্টারে কিন্তু করেছিলাম যে একটা আয়তাকার কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক নির্ণয়। দেখো আমি তোমাদেরকে বিষয়টা একটু কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা বুঝতে পারবে। দেখো এইটা তো একটা পার্ট গেল। ডাইপোল মোমেন্টকে আমরা যদি ডিসকাস করবো বলি, ডাইপোল মোমেন্টকে আমরা দুটো পার্টে ডিসকাস করতে পারি। একটা হচ্ছে কি না দণ্ড চুম্বকের জন্য, বার ম্যাগনেটের জন্য, যেটা ন্যাচারাল ম্যাগনেট একটা। আর একটা আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটের জন্য। ইলেকট্রোম্যাগনেটের জন্য যে ডাইপোল মোমেন্ট সেটা কীরকম হবে, সেটা কীরকম হবে দেখো, একটা ওয়্যার যদি লুপ তৈরি করে, তাহলে সেই লুপটা কিন্তু একটা ডাইপোলের মতো আচরণ করে। সেই ডাইপোল, যে ডাইপোলের কথাটা বলা হচ্ছে, সেই ডাইপোলের ডাইপোল মোমেন্ট কত। তাহলে দেখো একটা যদি আমরা লুপের কথা বলি, কারেন্ট ক্যারিং লুপের কথা বলি, তাহলে সেক্ষেত্রে তার ডাইপোল মোমেন্ট কত হবে। দেখো এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং দুটোকে আমি কম্পেয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন এটা এরকমভাবে এক্সপ্রেশনটাকে লেখা হচ্ছে। দেখো তো প্রথমে আমি এক্সপ্রেশনটা বলি, যে যদি মনে করো একটা কারেন্ট ক্যারিং লুপ থাকে, যদি আমরা আয়তাকার লুপের ক্ষেত্রে পড়েছিলাম, দেখো এরকম একটা আয়তাকার লুপ যদি থাকে, ভেবে দেখো এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছিলাম বি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এর উপর একটা টর্ক প্রযুক্ত হয়। সেই টর্কের রাশিমালা আমরা জেনেছি, এবং আমি বলেছিলাম যে টর্কটা প্রযুক্ত হচ্ছে সেটা জিওমেট্রিক্যাল শেপ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই জিওমেট্রিক্যাল শেপের উপরে নির্ভরই করে না। তাহলে যদি আয়তাকার লুপের পরিবর্তে কোনো একটা যদি বৃত্তাকার লুপ থাকে, মনে করো যার কারেন্ট হচ্ছে যে আই, যার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে যে আই, তাহলে এর যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হবে আর এর যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হবে সেটা সেম। এর যদি এরিয়া এ হয়, এর যদি এরিয়া এ হয় মনে করো, তাহলে এই দুজনের ক্ষেত্রে যে ডাইপোল মোমেন্ট হবে এম, সেটা হচ্ছে আই ইন্টু এ, এবং এমটা যেহেতু ভেক্টর রাশি, এটা আই ইন্টু এ ভেক্টর হবে। তাহলে দেখো এখানে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট নিই, তাহলে এরিয়া ভেক্টরের অভিমুখ উপর দিকে হবে, তাহলে সেই অনুযায়ী এম ইকুয়াল টু আই ইন্টু এ হবে। এবং যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ভাবি, তাহলে এই বুড়ো আঙুলটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে যে এম ভেক্টরের অভিমুখ। তাহলে দেখো বুড়ো আঙুলটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এম ভেক্টরের অভিমুখ হবে এই যে লুপটা রয়েছে সেই লুপটার তলের সঙ্গে বাইরের দিকে, মানে এরিয়া ভেক্টরের অভিমুখে এম ভেক্টরের অভিমুখ হবে। এবং দেখো আগেরটার সঙ্গে মিলে যাবে এর যে ইউনিটটা, দেখো এখানে ইউনিটটা তোমরা ডাইরেক্ট পাবে, যে এম এর যদি আমরা এসআই ইউনিটের কথা বলি, আই হচ্ছে যে এম্পিয়ার, তারপরে হচ্ছে যে এরিয়া হচ্ছে যে মিটার স্কোয়ার, তাহলে এম্পিয়ার মিটার স্কোয়ার। যদি তোমরা একটা সিজিএস ইউনিট লিখতে চাও, সিজিএস ইউনিট অতটা ইউজ হয় না যদিও, তা আমি এবার লিখে দিচ্ছি, সিজিএস ইউনিটটা হয় ইএমইউ সেন্টিমিটার স্কোয়ার, ইএমইউ সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এভাবে তোমরা কিন্তু লিখতে পারো। এখন ঘটনা হচ্ছে যে দেখো আমরা এই যে ডাইপোল মোমেন্ট বলছি এম ইকুয়াল টু আই এ, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে বুঝতে গেলে আমাদেরকে এই বিষয়টাকে পড়তে হবে, যে একটা দণ্ড চুম্বককে বা বার ম্যাগনেটকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে তার উপরে কত টর্ক প্রযুক্ত হয়। তাহলে এর উপরে টর্কটা যদি আমরা নির্ণয় করি, এবং এর ক্ষেত্রে আমরা টর্ক অলরেডি নির্ণয় করে রেখেছি, টাও ইকুয়াল টু এন বি আই এ, আগের চ্যাপ্টারে। দুটোকে কম্পেয়ার করে আমি তোমাদেরকে বোঝাবো যে কেন এম ইকুয়াল টু আই এ আমরা লিখছি অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ওকে, সেটা আমরা নেক্সট টপিক্সে পড়বো, কিন্তু প্রথম টপিক্সে তোমাদের এইটা জানা খুব জরুরি, যে একটা যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে এবং সেটা যদি লুপ তৈরি করে, অর্থাৎ একটা ওয়্যার, কারেন্ট ক্যারিং ওয়্যার যদি একটা লুপ তৈরি করে, তার যে ডাইপোল মোমেন্ট হবে আই ইন্টু এ। আপাতত তোমরা এই এক্সপ্রেশনটাকে মনে রাখো, আমি পরে দেখাবো যে কী করে এক্সপ্রেশনটা আসছে। আর এটা তো ভেরি সিম্পল ডেফিনেশন, বাই ডেফিনেশন এম ক্যাপিটাল এম ইকুয়াল টু স্মল এম ইন্টু 12। ঠিক আছে, এখানে হচ্ছে যে স্মল এম ইন্টু 12টা আমরা পি সমান কিউ ইন্টু 12 এর সঙ্গে কম্পেয়ার করে লিখতে পারছি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ডাইপোল মোমেন্ট। দেখো এই ডাইপোল মোমেন্ট একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও এসছে। দেখো আমি নেক্সট কয়েকটা কোয়েশ্চেন করলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এটাকে ইম্পর্টেন্ট বলছি। দেখো এই কোয়েশ্চেনটা 2014 সালে পড়েছিল। কি বলছে, একটি তামার তারের দৈর্ঘ্য এল মিটার, তার থেকে একটি বৃত্তাকার কুণ্ডলীর আকারে বেঁকিয়ে তার মধ্য দিয়ে আই এম্পিয়ার তড়িৎ প্রবাহ করা হলো।
ওই বৃত্তাকার তারটির চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করো। দেখো প্রথম বলছে যে তামার তার রয়েছে যার দৈর্ঘ্য এল মিটার, তার মানে এল মিটার দৈর্ঘ্যের একটা তামার তার। এটি তোমার একটা তামার তার হয় এল মিটার দৈর্ঘ্যের। বলছে এই তারটাকে নিয়ে কি করছে, একটা বৃত্তাকার লুপ তৈরি করে দেওয়া হলো। মনে করো এই তারটাকে নিয়ে আমরা কি করলাম, একটা বৃত্তাকার লুপ তৈরি করে দিয়েছি। যে বৃত্তাকার যে লুপটা তৈরি করেছি, মনে করো এর ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম। ওকে, তাহলে দেখো এটা যদি এল হয় তাহলে এই এল দৈর্ঘ্যটাই তো এখানে তৈরি হয়েছে, তার মানে অবশ্যই এল ইকুয়াল টু 2 আর হওয়া উচিত। দেখো তাহলে আর ইকুয়াল টু কত হওয়া উচিত, এল বাই টু পাই। এবার দেখো এখানে যদি আমরা একটা প্রবাহ মাত্রা পাঠিয়ে দিই আই, তাহলে এর যে চৌম্বক ভ্রামক কত হবে, এখনই আমরা বললাম এম ইকুয়াল টু হয়ে যাবে আই ইন্টু এ হচ্ছে কি এরিয়া অফ দিস লুপ, এবং এটা যেহেতু বৃত্তাকার লুপ এর এরিয়া হয়ে যাবে পাই আর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আই ইন্টু পাই আর স্কোয়ার। তা দেখো আর তো গিভেন নেই প্রবলেমে, কে গিভেন আছে, এল গিভেন আছে। ওই জন্য দেখো আরটাকে আমরা ইন টার্মস অফ এল প্রকাশ করে নিয়েছি। যদি এখানে বসিয়ে দিই তাহলে আই হয়ে যাবে, দেখো এম হয়ে যাবে আই ইন্টু পাই ইন্টু আর এর জায়গায় আমরা লিখবো এল স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। তাহলে একটা পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে দেখো এটা হচ্ছে আই এল স্কোয়ার বাই 4 পাই, আই এল স্কোয়ার আপন 4 পাই। ভেরি সিম্পল প্রবলেম, কিন্তু জাস্ট তোমাকে চৌম্বক ভ্রামকের ডেফিনেশনটা জানতে হবে, তাহলে তোমরা এটা করতে পারবে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। দেখো নেক্সট এই কোয়েশ্চেনটা 2015 সালে পড়েছিল, ডাইরেক্ট কোয়েশ্চেনটা কী রয়েছে, এন পাক সংখ্যা এবং এই ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি কুণ্ডলীর মধ্য দিয়ে আই এম্পিয়ার প্রবাহ পাঠানো হলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের মান কত হবে। তাহলে চৌম্বক ভ্রামক যদি একটি লুপের ক্ষেত্রে আমরা এখনই বললাম যে আই ইন্টু এ হয়, তাহলে যদি এন সংখ্যক লুপ থাকে তাহলে এন আই এ হবে, সিম্পল। তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার। ভেরি সিম্পল কোয়েশ্চেন, কিন্তু তোমাকে ডেফিনেশনটা ভালোভাবে বুঝতে হবে। ওকে, চলো নেক্সট দেখো চৌম্বক ভ্রামক থেকে কত কোয়েশ্চেন বলছে, এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ড চৌম্বক তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটির ভ্রামক কত হবে। এবং এগুলো কিন্তু সব আমি প্রিভিয়াসের কোয়েশ্চেন থেকে নিয়েছি, পুরোনো সালে যেগুলো পড়েছিল। ওকে, এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ড চৌম্বক তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে, মানে মনে করো এইটা একটা দণ্ড চৌম্বক রয়েছে, ঠিক আছে, এর সঙ্গে সমকোণে আমরা এটা একটা দণ্ড চৌম্বক এভাবে রেখে দিয়েছি। তাই দেখো এর যদি আমরা বলি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এইদিকে রয়েছে এম, তাহলে এর ডাইপোল মোমেন্ট এইদিকে হবে, অ্যাক্সিস বরাবর তো হবে ডাইপোল মোমেন্ট। মানে মেন কথা হচ্ছে দুটো ডাইপোল মোমেন্ট পরস্পরের সঙ্গে লম্ব, আর ডাইপোল মোমেন্ট যেহেতু ভেক্টর রাশি, তাহলে নেট ডাইপোল মোমেন্ট এম ড্যাশ কত হবে, স্কোয়ার রুট অফ এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তার মানে স্কোয়ার রুট অফ টুয়াইস এম স্কোয়ার, মানে হয়ে যাবে √2 ইন্টু এম, ওকে, √2 ইন্টু এম, অপশান ডি, দিস ইজ কারেক্ট অপশান। নেক্সট কি বলছে, দেখো একটি দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক এম এটি আড়াআড়িভাবে এবং লম্বালম্বিভাবে কেটে আলাদা করলে প্রতিটি অংশের চৌম্বক ভ্রামক কত হবে। তাহলে প্রথমে আমার একটা দণ্ড চুম্বক রয়েছে, সাপোজ আমি একটা দণ্ড চুম্বককে ধরে নিলাম যে এটা একটা দণ্ড চুম্বক রয়েছে, যার এই পাশটা আমরা ধরেছি মনে করো এস মেরু, এই পাশটা ধরে নিয়েছি এন মেরু। এবারে কি বলা হচ্ছে, আচ্ছা আমি এর দৈর্ঘ্যটা ধরে নিলাম, মনে করো সাপোজ 12, এর দৈর্ঘ্যটা মনে করো সাপোজ ধরেছি 12। ওকে, তাহলে এম কত হবে, এটা যদি মাইনাস এম, এটা যদি প্লাস এম হয়, তাহলে অ্যাকচুয়ালি দেখো এর যে ডাইপোল মোমেন্ট হবে বা চৌম্বক ভ্রামক হবে সেটা হচ্ছে টুয়াইস এম এল, এটা আমরা অলরেডি করে ফেলেছি। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। এবার কি বলছি, এটিকে আড়াআড়িভাবে এবং লম্বালম্বিভাবে, আড়াআড়িভাবে মানে এইভাবে যদি কেটে দেওয়া হয়, ঠিক আছে, লম্বালম্বি মানে মাঝখানে এইভাবে কেটে দেওয়া হবে, দুইভাবে কাটা হবে। দেখো যদি আড়াআড়িভাবে কেটে দেওয়া হয়, মনে করো যদি আড়াআড়িভাবে কেটে দেওয়া হয় সাপোজ, মানে এই বরাবর যদি কেটে দেওয়া হয়, তাহলে কী হবে, দুটো আলাদা আলাদা ম্যাগনেট তৈরি হবে। তাহলে এই একটা ম্যাগনেট হয়ে যাবে, দেখো এই একটা ম্যাগনেট হয়ে গেল মনে করো, আর একটা ম্যাগনেট হয়ে গেল, তাহলে দুটো আলাদা। তাহলে দুটো আলাদা মানে কি, এর দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে গেল। আগে যদি 12 ছিল এখন এল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এম, এটা প্লাস এম, এটার ক্ষেত্রেও তাই মাইনাস এম প্লাস এম, আর এই ডিস্টেন্সটা হয়ে গেল এল। তাহলে কি হবে, দেখো তাহলে কি হবে বলো, তাহলে এর ক্ষেত্রে যে এম হবে কত হবে, মেরু শক্তি ইন্টু ডিস্টেন্স, তাহলে এম ইন্টু এল। কিন্তু আগে কত ছিল, এম ইন্টু এম এল, তাহলে এখন কত হয়ে গেছে, তাহলে এটা যদি আমরা এম ড্যাশ বলি মনে করো, তাহলে এম ড্যাশ ইকুয়াল টু কত, দেখো এম ড্যাশ ইকুয়াল আমরা এটা যদি উপরে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2ml/2, তার মানে m/2, তাহলে m/2 হয়ে গেছে। দেখো আচ্ছা, এবার নেক্সট কেসটাতে যদি আমরা এটাকে এইভাবে যদি আমরা কেটে দিই, নাকি যদি মনে করো আমরা এটাকে এইভাবে কেটে দিই,
এইভাবে কেটে দিই, তাহলে কি হবে, সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে এরমভাবে ভাগ হয়ে যাবে দুটো। তাহলে এখানে দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না, দেখো দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না, দৈর্ঘ্য তো সেম রয়েছে, কিন্তু মেরু শক্তি অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা তো m/2, এটা তো m/2, ডিস্টেন্স কিন্তু সেম। তাহলে বলো এখন এর যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট m ড্যাশ কত হবে, যে কোনো একটু মেরু শক্তি m/2 ইন্টু মধ্যবর্তী দূরত্ব 12, দুইটা কেটে গেল ml, তাহলে দেখো সেম হয়ে গেল, দ্যাট ইজ টোয়াইস ml/2, তার মানে হচ্ছে m/2। তার মানে আড়াআড়িভাবে কাটা হোক বা লম্বালম্বিভাবে কাটা হোক, রিজিন আলাদা কিন্তু মেন রেজাল্ট একই, ফাইনাল রেজাল্ট কিন্তু একই। তো এই ধরনের ছোটো ছোটো কোয়েশ্চেন কিন্তু চৌম্বক ভ্রামক থেকে আসে, বুঝতে পারছো চৌম্বক ভ্রামক কতটা ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট দেখো আমরা যেটা পড়বো যে দণ্ড চুম্বকের উপর প্রযুক্ত টর্ক, যেটা আমি একটু আগেই বলছিলাম যে এইটা পড়লে আমরা কিন্তু ওই ম্যাগনেটিক মোমেন্ট IA কেন লিখছি সেটা আমরা বুঝতে পারবো। তো দেখো মনে করো সাপোজ এখানে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে নিই, যেরকম তোমরা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে করতে সেম টু সেম। তো এই যে ম্যাগনেটিক ডাইপোলটার কথা আমি বলছি, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা বলছি, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি রয়েছে, আর এখানে মনে করে আমরা একটা এরকমভাবে দণ্ড চুম্বককে রেখে দিলাম, এরকমভাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, সাপোজ দিস ইজ S অ্যান্ড দিস ইজ N। ওকে, তাহলে দেখো এইখানে যদি মনে করো এর মেরু শক্তি হচ্ছে যে -m, এর মেরু শক্তি হচ্ছে +m, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে যে 12, তাহলে বলো এর উপর প্রযুক্ত টর্ক কত হবে। তো দেখো এইদিকে একটা ফোর্স কাজ করবে, এই ম্যাগনেটিক ফিল্ডে এইদিকে কাজ করবে MB, এইদিকে এর উপরে এইদিকে ফোর্স কাজ করবে MB, উল্টো দিকে মাইনাস আছে যেহেতু MB, তাহলে ফোর্সগুলো ইকুয়াল অ্যান্ড অপোজিট। MB কেন হচ্ছে দেখো, ইলেকট্রিক ফিল্ডে কত হতো Q ইন্টু ই, মনে করে দেখো Q ইন্টু ই, তাহলে এখানে Q রোলটা কে প্লে করছে M, ই এর রোলটা কে প্লে করছে B, তাহলে M ইন্টু B হবে। তাহলে দেখো এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, মনে করো এই ডিস্টেন্সটাকে যদি আমি বলি লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা কত হবে। তাহলে এটা যদি আমরা থিটা অ্যাঙ্গেলে রেখে দিই, এটা যদি 2L হয়, 2L এর এই পাশের যে উপাংশটা হবে 12 sin থিটা, তাই নয় কি, আর এই পাশের যে উপাংশটা হবে সেটা হচ্ছে 12 cos থিটা। 12 cos থিটা তো আমাদের প্রয়োজন নেই, 12 sin থিটা প্রয়োজন। তাহলে এই যে 12 sin থিটা যেটা হচ্ছে N আর S মেরুর মধ্যবর্তী লম্ব দূরত্ব, কারণ দেখো এই যে দুটো ফোর্স রয়েছে না, একটা ফোর্স এইদিকে কাজ করছে, একটা ফোর্স এইদিকে কাজ করছে, এখানে দেখো এই দুটো ফোর্স কি পরস্পর সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী, তাহলে কি হবে এর উপর একটা টর্ক প্রযুক্ত হবে। সেই টর্কটা কি হবে, যে কোনো একটি ফোর্স ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট টর্ক টাউ ইজগুলো যেটা হবে যে কোনো একটা ফোর্স হচ্ছে কি বলো MB ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব কত 12 sin থিটা। তাহলে আমরা যদি এটাকে গুছিয়ে লিখি টোয়াইস ml ইন্টু B sin থিটা, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে MB sin থিটা, দিস ইজ টাউ, এক্সপ্রেশন অফ টাউ। এইবার দেখো যদি মনে করো এরকম করা হয় যে একে 0 থেকে থিটা করে নিয়ে যেতে কত কৃতকার্য, মানে এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে, যে কার্যটা হবে সেটা স্থিতিশক্তি হবে, তাহলে ওয়ার্ক ডান, হ্যাঁ না, যে 0 থেকে আমরা যদি বলি যে 0 থেকে, দেখো আমরা বলি যে 0 থেকে থিটা কোণে ঘোরাতে কৃতকার্য, W, দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে ইন্টিগ্রেশন 0 টু থিটা MB sin থিটা ডি থিটা, তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, তাহলে হয়ে যাবে MBটা যদি আমরা কমন নিই এটা হয়ে যাবে 1 মাইনাস কস থিটা। ডিটেলস আমি করেই দিই সলিউশনটা, দেখো আমি ভালো করে এটা বলেছি। দেখো ওয়ার্ক ডান কী হয়, এমনিতে লিনিয়ার ওয়ার্ক ডান কী হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু এখানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হবে না, তার জায়গায় হবে টর্ক ইন্টু কৌণিক সরণ, তাহলে টাউ ইন্টু ডি থিটা, তাহলে এটা হলো DW, ক্ষুদ্র কৃতকার্য ডি থিটা অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য। তাহলে টোটাল কৃতকার্য W সমান কত হবে ইন্টিগ্রেশন DW মানে ইন্টিগ্রেশন টাউ ডি থিটা, এটা আমি ডাইরেক্ট লিখছিলাম তখন। তাহলে টাউ মানে কত MB sin থিটা, তাহলে ইন্টিগ্রেশন দেখো হয়ে যাবে MB sin থিটা ডি থিটা। ওকে, এবার দেখো MB sin থিটা ডি থিটা, এবার যদি 0 থেকে থিটা করি এটাকে, তাহলে 0 থেকে যদি থিটা করা হয় তাহলে কী হবে দেখো, তাহলে W ইজগুল টু হয়ে যাবে MB থাকলো সাইন থিটার ইন্টিগ্রেশন হয়ে গেল মাইনাস কস থিটা, লিমিট হয়ে গেলো 0 থেকে থিটা, ঠিক আছে।
আমি দেখো বারবার বলি যে ইন্টিগ্রেশনের ভেতরে জিরো থাকলে কী করবে, লোয়ার লিমিটটা আগে বসিয়ে দেবে। এমনিতে কী হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে জিরোটাকে অ্যাভয়েড করার জন্য, এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য জিরোটাকে যদি আমরা আগে বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে এমবি ইন্টু দেখো কস জিরো হয়ে গেলো 1 মাইনাস কস থিটা, তাহলে এমবি ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এইটি আমরা অনেক সময় বলি যে এর মধ্যে স্থিতিশক্তি হবে হিসাবে সঞ্চিত থাকবে এই কৃতকার্যটাই, যেটা হচ্ছে এমবি ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে, দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোর। তো এইটা তো একটা বেসিক বিষয় হয়ে গেল দণ্ড চুম্বকের ক্ষেত্রে, যেরকম আমাদের একটা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে হয় তেমনি একটা ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রেও হচ্ছে। কিন্তু আমার যেটা কম্পেয়ার করার কথা ছিল সেটা হচ্ছে এই টর্কটাকে, দেখো আমরা বিশেষ করে ওইটা বলবো, হ্যাঁ, তাহলে তোমরা ডাইপোল মোমেন্টটা সম্পর্কে একটা আইডিয়া পাবে। তো এইটা তো তোমাদের হয়ে গেছে নিশ্চয়ই, এটা একটা পার্ট ছিল এটার এক্সট্রা। কিন্তু আমার এখানে যেটা থিওরিটিক্যালি মেন উদ্দেশ্য ছিল বোঝানোর এই টপিক্সটা, সেটা কি, সেটা আমি বলছি। দেখো সেটা বিশেষ কিছুই নয়, সেটা হচ্ছে যে এর আগে আমরা এটাও পড়েছিলাম, একটু আগেও আমি বলছিলাম, দেখো যে যদি মনে করো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড হয়, হ্যাঁ, আর এই ম্যাগনেটিক ফিল্ডে মনে করো একটা আয়তাকার লুপ আছে, যেটা আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে, যে আয়তাকার লুপটাতে মনে করো আই কারেন্ট যাচ্ছে, যে লুপটার এরিয়া হচ্ছে যে এ, এটা হচ্ছে বি। তাহলে এই লুপের উপর প্রযুক্ত যে টর্ক ছিল টাও, সেটা কী ছিল মনে আছে, বি আই এ সাইন থিটা, আরও ভালোভাবে বললে এন বি আই এ সাইন থিটা। এখন দেখো এইটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 বলি, আর এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 2 বলি, দিস इज इक्वेशन नंबर 1, क्या हो रहा है, ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2 বলি, তাহলে দেখো এখানে এই দুটো ইকুয়েশন যদি তোমরা কম্পেয়ার করো, তাহলে দেখো এই এমটা কার সঙ্গে কম্পারিজন, এন আই এ, তাহলে এই 1 আর 2 ইকুয়েশন থেকে কম্পেয়ার করে দেখো এই 1 নম্বর ইকুয়েশনে যে এমবি সাইন থিটা বেরিয়েছে, এইটাও টর্ক কার উপরে, দণ্ড চুম্বকের উপরে, এইটাও টর্ক কার উপরে, আয়তাকার কুণ্ডলীর উপরে। তাহলে আয়তাকার কুণ্ডলীটা যদি একটা চৌম্বক ভ্রামক দণ্ড মানে চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, যেমন এটা চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করছে, তেমনি এও যদি চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, তাহলে ভেবে দেখো এর যে দ্বিমেরু ভ্রামক যদি এম হয়, তাহলে এর দ্বিমেরু ভ্রামক হওয়া উচিত বি সাইন থিটাকে ছেড়ে যে টার্মটা রয়েছে সেটা কি এন আই এ, ওই জন্য বলা হয় যে এর হয়ে যাবে এন আই এ যদি এন পাকের হয়, আর যদি এক পাকের হয় যেটা আমি ডায়াগ্রামে এঁকেছিলাম এর আগে, তাহলে এম হয়ে যাবে সিম্পলি আই ইন্টু এ। এক পাকের হলে তো সিম্পল আই এ হবে, আর এন পাকের হলে হয়ে যাবে এন আই এ। ওকে, সো এইভাবে তোমরা কিন্তু এটাকে কম্পেয়ার করে বুঝতে পারবে যে কেন ডাইপোল মোমেন্টটা আই ইন্টু এ হচ্ছে। ওকে, আশা করি এবার তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো। এবার দেখো এখানে আবার একটা ইন্টারেস্টিং বিষয় আছে বোঝার। দেখো ডাইপোল মোমেন্টের যে অভিমুখ এই দণ্ডচুম্বকটার ক্ষেত্রে দেখো এস থেকে এনের দিকে হয়েছে, তাহলে এর ক্ষেত্রে কোন দিকে হবে, দেখো খুবই ইন্টারেস্টিং বিষয়টা। তাই সেটা ডিপেন্ড করছে যে কারেন্ট লুপটাকে আমি কীভাবে ধরছি, কারেন্ট লুপটাকে আমি তার যে ডাইরেকশানটা, সেই ডাইরেকশানটা আমি কীভাবে নিচ্ছি। দেখো এই বিষয়টাও কিন্তু বোঝার রয়েছে, এখানে প্রচুর কনসেপ্ট রয়েছে, ছোটো ছোটো বুঝতে হবে। দেখো মনে করো সাপোজ আমি বললাম যে এটা একটা লুপ, কারেন্ট লুপ, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে আমরা যদি এটাকে এইভাবে ধরি, ভেবে দেখো তাহলে এর যে এরিয়ার অভিমুখ উপরের দিকে, তাহলে এম যেটা হবে সেটা হচ্ছে আই ইন্টু এ। তার মানে এখানে আমি বলতে পারি যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের যে অভিমুখ সেটা নিচের থেকে উপরের দিকে, নিচের থেকে উপরের দিকে, তার মানে এস থেকে এনের দিকে। তার মানে আমরা বলতে পারি যে এই লুপটার এই নিচের প্রান্তটা এস, উপরের প্রান্তটা এন। এই লুপটাকে যদি আমরা ডাইপোল মোমেন্টের সঙ্গে কম্পেয়ার করি, আর ডাইপোল মোমেন্টের যে অভিমুখটা উপরের দিকে আছে, এই ভেক্টরটা এই দিকে আছে, তার মানে আমরা বলতে পারি এটা এস থেকে এনের দিকে। তার মানে একটা লুপ যেটা চৌম্বক ভ্রামকের মতো আচরণ করছে, চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করছে, তারও কিন্তু এনএস রয়েছে, যার নিচের দিকের তলটা এস, উপরের দিকের তলটা হচ্ছে এন, কারণ এস থেকে এনের দিকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের অভিমুখ হওয়া উচিত। ওই জন্যে দেখো যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয়, তাহলে আমরা এইভাবে মনে রাখি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয় তাহলে সামনের ফেজটা যেটা হবে সেটা হবে এস মেরু, এইভাবে তোমরা মনে রাখতে পারো। কিন্তু যদি মনে করো ক্লকওয়াইজ কারেন্ট হয়, যদি মনে করো ক্লকওয়াইজ কারেন্ট হয়, সাপোজ মনে করো যদি ক্লকওয়াইজ কারেন্ট হয়, তাহলে কী হবে, তাহলে দেখো যদি এইভাবে ধরি আমরা, তাহলে বুড়ো আঙুলটা নিচের দিকে যাচ্ছে, তার মানে অভিমুখ এই দিকে। তার মানে যদি এই দিকে অভিমুখ হয়, দেখো নিচের দিকে যদি অভিমুখ হয়, তার মানে আমরা বলতে পারি এইটি যেমন ধরো অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, তাহলে এস থেকে এনের দিকে হচ্ছিল, নিচ থেকে উপরের দিকে। না, এটা দেখো ভুল হয়ে গেছে,
এটা ভুল হয়ে গেছে, কারণ দেখো এটা নিচ থেকে উপরের দিকে, তাহলে এস থেকে এন, তাহলে সামনের ফেসটা এন দেখাবে, তো এস কেন দেখাবে? সামনের ফেসটা এন দেখাবে, সামনের ফেসটা দেখাবে এন। দেখো এটার সঙ্গে মিলছে, এই এরোটা মিলতে হবে, আগে এরোটা মিলছিল না, এইদিকে যাবে, দেখো এরোটা মিলতে হবে, এইদিকে এরো আছে, এদিকে এরো, আবার দেখো এইদিকে এরো আছে, এদিকে এরো। কিন্তু দেখো এই ক্ষেত্রে কী হবে, দেখো ক্লকওয়াইজ যদি হয়, দেখো এসের সঙ্গে মিলবে, দেখো ঠিক আছে। তার মানে দেখো যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয় তাহলে সামনের ফেসটা এন মেরু, কিন্তু যদি ক্লকওয়াইজ কারেন্ট হয় তাহলে সামনের ফেসটা এস মেরু। এটা মনে রাখার একটা প্রসেস, কিন্তু আসছে কোথা থেকে, তোমরা ডাইপোল মোমেন্টের অভিমুখটা থেকে বুঝতে পারবে। দেখো ডাইপোল মোমেন্টের অভিমুখ হামেশা সবসময় কী হয়, এস থেকে এনের দিকে হয়, এই বরাবর হয়, এস থেকে এনের দিকে, সবসময় এস থেকে এনের দিকে হয়। তাহলে এটার ক্ষেত্রেও এস থেকে এনের দিকে হওয়া উচিত। তাহলে দেখো যদি আমার এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে কি, তার মানে কি এস থেকে এনের দিক, তাহলে সামনের ফেসটা যেটা এইভাবে যদি রাখি, এস থেকে এনের সামনের ফেসটা কী হওয়া উচিত, এন হওয়া উচিত। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো যদি মনে করো নিচের দিকে যায়, নিচের দিকে যায়, তাহলে এস থেকে এনের দিকে, তাহলে সামনের ফেসটা কী হওয়া উচিত, এস। তার মানে যে বরাবর যাবে দেখো এস থেকে এন, এস থেকে এন, উপর দিয়ে যাচ্ছে, সামনের ফেসটা এন দেখাবে। আদারওয়াইজ তোমরা এই ডায়াগ্রামটা থেকেও বুঝতে পারবে এইভাবে, হ্যাঁ, যে যেদিকে তীর চিহ্নটা আছে সেই তীর চিহ্নটার সঙ্গে মিলছে, দেখো এসটা এরও মিলছে, এনের যে অ্যারোটা। ওকে, তো এইভাবে তোমরা বিষয়টাকে কম্পেয়ার করতে পারো। ওকে, সো এটা হলো দণ্ড চুম্বকের উপর প্রযুক্ত টর্ক। তো দেখো এইখানে যে বিষয়গুলো, এই টপিকসগুলো যেগুলো রয়েছে সবগুলোই ইলেকট্রিক ডাইপোলের সঙ্গে কম্প্যারেবল। তো নেক্সট যে রেজাল্টগুলো আমি আর প্রুভ করবো না, তোমাদেরকে আমি এগুলো হোমওয়ার্ক দিচ্ছি, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে রেজাল্টটা কীরকম আসা উচিত কম্পেয়ার করে, তোমরা কিন্তু প্রুফটা করবে, এবং প্রুফটা যেরকম তোমরা ইলেকট্রিক ফিল্ডে করেছিলে সেরকম হবে। যেমন দেখো ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু বার ম্যাগনেট, একটা বার ম্যাগনেট মানে কি, একটা ইলেকট্রিক ডাইপোল, এই ম্যাগনেটিক ডাইপোল, তাহলে যেরকম ইলেকট্রিক ডাইপোলে হয়েছিল তেমনিই হবে। বলছি এর এক্সিয়াল পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তোমাদেরকে আমি প্রথমে ইলেকট্রিক ফিল্ডের কথাটা বলি। দেখো এটা মনে করো মাইনাস কিউ আধান এই পাশে রয়েছিল, আর এই পাশে প্লাস কিউ আধান, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই যদি মিড পয়েন্ট বলি তাহলে এটা এল ছিল, এটাও এল ছিল। আমরা এরকম একটা ধরেছিলাম যে মিড পয়েন্ট থেকে মনে করো, মিড পয়েন্ট থেকে মনে করো, এই মিড পয়েন্ট থেকে মনে করো, সরি, এই মিড পয়েন্ট থেকে মনে করো এল আর ডিস্টেন্সে এইখানে একটা পয়েন্ট ছিল পি পয়েন্ট, বা অক্ষের উপরে একটা কোনো যে কোনো পয়েন্ট, যে পয়েন্টটাতে আমাদেরকে ডাইপোল মোমেন্ট নির্ণয় করতে হচ্ছিল, এই ডিস্টেন্স আর, মনে পড়ছে? তাহলে এর জন্যে যে ডাইপোল মোমেন্টটা হয়েছিল, যদি তোমাদের মনে থাকে তাহলে দেখো যে আমরা ইলেকট্রিক ফিল্ডে নির্ণয় করেছিলাম এই ডাইপোল মোমেন্টের জন্য, মানে ই, সেটা ছিল 1/4πε0, মনে করে দেখো 1/4πε0 ইন্টু 2πr ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, মনে পড়ছে? এবং এখানে আমরা এটাও লিখেছিলাম যদি খুব স্মল ডাইপোল হয়, ক্ষুদ্র দ্বিমেরু, এবং এটাকে আমি ই এ দিয়ে প্রকাশ করেছিলাম, কারণ এটা এক্সিয়াল পয়েন্ট, অক্ষের উপরে পয়েন্ট। আমি প্রমাণটা করছি না, প্রমাণটা তোমরা করবে, কিন্তু করেছো, বা আমিও করে দিয়েছি, যে ইলেকট্রিক ফিল্ডের যে ভিডিওটা পড়েছি সেখানে কিন্তু করে দিয়েছি। তাহলে ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য, ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইজ অলমোস্ট ইকুয়াল টু আর স্কোয়ার। তার মানে কি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কী হচ্ছে, এলটা খুব ছোটো, তাহলে আর স্কোয়ারের তুলনায়, তাহলে সেক্ষেত্রে আর স্কোয়ার, তো তখন এখানে r⁴ হয়ে যাবে। দেখো তাহলে তখন ই এ সমান কত হবে, 1/4πε0 ইন্টু 2πr এখন আর স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে হয়ে যাবে r⁴। তাহলে একটা আর যদি কেটে যায় তাহলে 1/4πε0 ইন্টু 2p/r³। সেম এই বিষয়টাকে যদি আমরা একটা কম্পেয়ার করি একটা দণ্ড চুম্বকের জন্য, একটা দণ্ড চুম্বকের জন্য আমরা যদি বিষয়টাকে কম্পেয়ার করি, দেখো তাহলে কী হবে, তাহলে মনে করি এটা একটা দণ্ড চুম্বক, এই পাশটা এস, এই পাশটা এন, মাইনাস এম প্লাস এম, এর হচ্ছে যে চুম্বক ভ্রামক হচ্ছে যে এম, এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটা এল দৈর্ঘ্য, এইটা এল দৈর্ঘ্য, তাহলে এর মিড পয়েন্ট থেকে অক্ষের উপরে মানে এরকম কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কত হবে, আর ডিস্টেন্স। তাহলে এখানে যেমন ই দিয়ে প্রকাশ করছিলাম, এটাকে আমি বি দিয়ে প্রকাশ করতে পারি, বি এ, তাহলে বি এ কত হবে, 1/4πε0 জায়গায় হয়ে যাবে μ0/4π। ওকে, তারপর দেখো এখানে যেমন 2pr আছে, এখানে হয়ে যাবে সেটা
2mr ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। সিমিলারলি ফর শর্ট ডাইপোল যদি আমরা বলি, ফর শর্ট ডাইপোল যদি বলে থাকি, তাহলে দেখো শর্ট ডাইপোলের ক্ষেত্রে কি হবে না, শর্ট ডাইপোলের ক্ষেত্রে এটা আর কিউব হয়ে যাবে নিচটা, তাহলে বি এ সমান হয়ে যাবে μ0/4 বি এ হয়ে যাবে μ0/4 ইন্টু টোয়াইস এম আপন আর কিউ। এই রেজাল্টও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো ইলেকট্রিক ফিল্ড রেজাল্টের সঙ্গে তোমরা কম্পেয়ার করে এই রেজাল্টগুলোকে মনে রাখতে পারবে। কিন্তু যদি পরীক্ষায় প্রুফ আসে, তাহলে ইলেকট্রিক ফিল্ডে যেরকম প্রুফ করেছিলে স্টেপ সেম হবে, শুধু নোটেশনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে 1/4 এপসাইলন 0, তো এখানে μ0/4, এখানে পি তো এখানে এম, এখানে বি তো এখানে ই। ওকে, আশা করি তোমরা এটা করতে পারবে। ওকে, তো নেক্সট সিমিলারলি আমরা বলতে পারি যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কত হবে। ঠিক আছে, যেরকম আমরা করেছিলাম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, সিমিলারলি আমরা এখানেও বলতে পারি যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কত হবে। দেখো, প্রথমে আমি আবার একবার ইলেকট্রিক ফিল্ডের যে সমীকরণটা ছিল সেটা আবার মনে করতে চাইব, যে এই পাশে যদি মাইনাস কিউ হয়, এই পাশে যদি প্লাস কিউ হয়, এটা যদি মনে করো মিড পয়েন্ট হয়, তাহলে মিড পয়েন্ট থেকে এখানে আর ডিস্টেন্সে এই বিন্দুতে ফিল্ড কত ছিল, ইলেকট্রিক ফিল্ড এই ডাইপোলের জন্য, যেখানে এই ডিস্টেন্সগুলো ছিল এল। তোমরা মনে করে দেখো, এটা ছিল ইপি দিয়ে আমি প্রকাশ করেছিলাম, এটা ছিল 1/4 এপসাইলন 0। এখানে যেমন 2 হয়েছে, এখানে 2 হবে না, এখানে সিম্পল হয়ে যাবে হচ্ছে যে পি আপন আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2। ঠিক আছে, আর ফর শর্ট ডাইপোল, এটা ফর শর্ট ডাইপোল কী হবে বলো, ফর শর্ট ডাইপোল যে এক্সপ্রেশনটা ছিল, ফর শর্ট ডাইপোল বা ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ছিল প্রায় ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে আর কিউ হয়ে যাবে, তাহলে ই পি হয়ে যাবে 1/4 এপসাইলন 0 ইন্টু পি বাই আর কিউব। ওটা ছিল কিন্তু 2p/r3, খেয়াল করে দেখো এখানে p/r3 হবে। সিমিলারলি যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডে আমরা বলি, একটা দণ্ড চুম্বকের জন্য বলি ম্যাগনেটিজমের ক্ষেত্রে, তাহলে তার এদিকে হবে এস মেরু, এদিকে হবে এন মেরু, দিস ইজ মাইনাস এম, দিস ইজ প্লাস এম। এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2l, মানে মিড পয়েন্ট থেকে এল ভাগ হবে, এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখানে ফিল্ড কত হবে, ম্যাগনেটিক ফিল্ড বি, সেটা হয়ে যাবে μ0/4 ইন্টু যেটা ওখানে পি বাই ছিল সেটা এখানে এম বাই হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2। ওকে, আর ফর শর্ট ডাইপোল একই রকমভাবে, ফর শর্ট ডাইপোল যদি আমরা বলি, শর্ট ডাইপোলের রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফর শর্ট ডাইপোল যদি বলি আমরা, তাহলে সেক্ষেত্রে বি হয়ে যাবে দেখো μ0/4 ইন্টু m/r3। আচ্ছা, কখনো কখনো কী হবে দেখো, যেরকম আমরা এটা দণ্ডচুম্বক বলছি, দণ্ডচুম্বক না হয়ে এটা একটা কিন্তু একটা এরকমভাবে কারেন্ট ক্যারিং লুপও হতে পারে। তাই যদি এটা কারেন্ট ক্যারিং মনে করো লুপ হয়, তার মনে করো অক্ষের উপরে বা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দুতে আমরা বলছি যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তখন যে এই এমটা রয়েছে, এই এমটা রয়েছে, সেই এমের জায়গায় হয়ে যাবে আই ইন্টু এ, এমের জায়গায় কী হয়ে যাবে আই ইন্টু এ। এখানে এমটা আসলে কি, এই এমটা আসলে হচ্ছে টোয়াইস এম এল, কিন্তু এটা লুপ হয়ে যায় তখন সেই এমটা হয়ে যাবে আই ইন্টু এ। তাহলে এর অক্ষ মানে এটা, দেখো এর অক্ষের উপরে এটা হবে, তাহলে অক্ষের উপর রেজাল্টটা কোনটা হবে, এই রেজাল্টটা নয় কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের উপর। অক্ষের উপর কোন রেজাল্ট হবে, আগে যে রেজাল্ট একটু আগে আমরা করেছিলাম, মনে করো এইখানে আমার ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে বলছে, তাহলে এইখানে বি হয়ে যাবে μ0/4, μ0/4, দেখো এখানে বি হয়ে যাবে স্পেশালি μ0/4 ইন্টু টোয়াইস এম আপন আর কিউব, এই ডিস্টেন্সটা যদি আর হয়। ঠিক আছে, এটা থেকে কিন্তু কোয়েশ্চেনও আছে, দেখো আমি একটা কোয়েশ্চেন করবো এখন, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, নেক্সট দেখো, যে কোনো বিন্দু, যেমন ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে ছিল সেম টু সেম, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে যেমন ছিল এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এই প্রমাণগুলো তোমরা কিন্তু করবে, আমি বারবার বলছি। তাহলে মনে করো এখান থেকে একটা কোনো আর কোনো থিটা পয়েন্ট ছিল, মনে করো দেখো এই পয়েন্টটা আমাদেরকে নির্ণয় করতে হয়েছিল ইলেকট্রিক ফিল্ড। তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করেছিলাম ই ইকুয়াল টু, আমাদের বেরিয়েছিল p/4 এপসাইলন 0 r3 ইন্টু স্কোয়ার রুট অফ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, মনে করে দেখো এটাই ছিল ফাইনাল এক্সপ্রেশন। তাহলে এইখানে কি হবে, এইখানেও সিমিলারলি যদি আমরা একটা ম্যাগনেটিক ডাইপোলের কথা বলি, ঠিক আছে, যার এদিকে মাইনাস এম, এদিকে ছিল প্লাস এম, এই বিন্দু থেকে এইখানে কোনো একটা পয়েন্ট থিটা আর। ওকে, তাহলে এখানে ই সমান কত হয়ে যাবে দেখো, এখানে যেমন 1/4 এপসাইলন 0 μ0/4 ইন্টু m/r3
ইন্টু স্কোয়ার রুট অফ, এখানে বি হয়ে যাবে এটা ম্যাগনেটিক ফিল্ড 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। তো এই রেজাল্টগুলো তোমরা একটু যেরকম মনে রাখবে কম্পেয়ার করে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডে একই রকমভাবে তোমরা প্রুফগুলো করে নেবে। কারণ কোয়েশ্চেন ম্যাগনেটিক ফিল্ডের থেকেও পড়তে পারে, সেম কোয়েশ্চেন ইলেকট্রিক ফিল্ডের থেকেও পড়তে পারে, একসঙ্গে কিন্তু দুটো কোয়েশ্চেন পড়বে না। যদি ইলেকট্রিক ফিল্ডে পড়ে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডে পড়বে না। ওকে, কিন্তু তোমাদেরকে রেজাল্টগুলো দুটো থেকে কম্পেয়ার করে কীভাবে করতে হচ্ছে তোমাদের জানা কিন্তু খুব প্রয়োজন। ওকে, তো দেখো নেক্সট আমরা এটা থেকে একটা কোয়েশ্চেন করি, যে কোয়েশ্চেনটার কথা আমি এখনই বলছিলাম, যে যদি একটা কারেন্ট ক্যারিং লুপ থাকে সেক্ষেত্রে কী হবে। দেখো আমি যে একটি প্রোটনের স্পিনের জন্য তার অক্ষ থেকে 1 অ্যাংস্ট্রম দূরে চৌম্বক আবেশ নির্ণয় করো। এখানে আবার দেখো প্রোটনের চৌম্বক ভ্রামক দেওয়া আছে, তাটা আমাকে নির্ণয় করতেও হবে না, মানে এম দেওয়া আছে। একটা প্রোটন মানে কি, প্রোটন মানে একটা চার্জ, তাহলে একটা চার্জ যদি ঘুরে তার নিজের অক্ষের সাপেক্ষে তাহলে একটা কারেন্ট ক্যারিং হবে, তার মানে সে একটা ম্যাগনেটিক ডাইপোল সৃষ্টি করবে। ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু তাই হয়, ইলেকট্রন যখন তার নিজের অক্ষের চারদিকে স্পিনিং করে তার জন্য হয় একটা ডাইপোল মোমেন্ট পাওয়া যায়, আবার যে ইলেকট্রন সেটা যখন অরবাইটাল পাতে ঘোরে তখনও তার একটা মোমেন্ট পাওয়া যায়, যেটাকে অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট বলা হয়। তোমরা এগুলো হয়তো কেমিস্ট্রিতেও পড়েছো অ্যাটমিক স্ট্রাকচারে, যে ইলেকট্রনের থাকে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট। কেন হয়? কারণ যে চার্জ পার্টিকেল যখনই মুভ করবে তখনই সেটা কারেন্ট তৈরি করবে, আর যখনই সেটা ক্লোজ লুপ করবে তখনই সেখানে ম্যাগনেটিক মোমেন্ট হবে I × A। কিন্তু দেখো এখানে I × A করে বের করতে হবে না, কারণ ম্যাগনেটিক মোমেন্ট আমাদের ডাইরেক্ট দেওয়া আছে। তাহলে এখানে আমরা বলতে পারি ম্যাগনেটিক মোমেন্ট M = দেখো 1.4 × 10⁻26 এম্পিয়ার মিটার স্কোয়ার, এটা অলরেডি গিভেন। ওকে, আচ্ছা, প্রোটনের স্পিনের অক্ষ থেকে 1 অ্যাংস্ট্রম দূরে, তার মানে আরটা দেওয়া আছে 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে তোমরা জানো 10⁻−10 মিটার। তাহলে বলো এখানে যদি আমরা বি নির্ণয় করি, চৌম্বক আবেশ বি যদি নির্ণয় করি, তাহলে বি এর এক্সপ্রেশন একটু আগে আমি বললাম যে μ0/4π × 2m/r³। ওকে, তাহলে এখানে μ0/4π এর মান বসিয়ে দাও। μ0/4π হচ্ছে 10⁻−7 ইন্টু দেখো 2 ইন্টু এম এর মান কত 1.4 × 10⁻26 ডিভাইড বাই আর হচ্ছে যে 10⁻−10 তার হোল স্কোয়ার, এত টেসলা হয়ে যাবে ম্যাগনেটিক ইন্ডাকশন। তোমরা চাইলে একটা সিম্পল ক্যালকুলেশন করতে পারো, 2 × 1.4 মানে 2.8। আচ্ছা, 10 টু দ্য পাওয়ারগুলো ক্যালকুলেশন করো, -27 আর -7, তার মানে 10⁻−33। ওকে, আর নিচে কত হচ্ছে 10⁻−20। ওকে, এবার তো 10⁻−20 উপরে এলে +20 হয়ে যাবে, তাহলে -13 পড়ে থাকবে, তার মানে এটা হয়ে যাবে 2.8 × 10⁻−13 টেসলা। ওকে, 2.8 × 10⁻−13 টেসলা। ওকে, সো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, এটা হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড বি এর মান ফর দিস প্রবলেম। তাহলে বুঝতে পারছো ইন্টেলিজেন্টলি তোমাকে ফর্মুলাটা ইউজ করতে হবে। নেক্সট দেখো, তাহলে আমরা পড়বো একটি ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে একটি ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, ম্যাগনেটিক মোমেন্ট অফ রোটেটিং ইলেকট্রন। এবং এখানে আমরা অরবাইটাল ইলেকট্রনের কথা বলছি, অরবাইটাল চৌম্বক ভ্রামকের কথা বলছি। মানে মনে করো একটা ইলেকট্রন যদি এরকম একটা পাতে আমি ধরছি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন যদি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে, খেয়াল রাখবে তার যে ইফেক্টিভ কারেন্টটা কিন্তু উল্টো দিকে হবে, ইফেক্টিভ কারেন্ট কিন্তু এদিকে হবে। ওকে, সে যাই হোক, তাহলে দেখো কিন্তু এর তো এরিয়া ফ্যাক্টরের অভিমুখ চেঞ্জ হবে না, এরিয়া ফ্যাক্টর তো উপর দিকেই থাকবে, তাহলে ম্যাগনেটিক মুভমেন্টের যে অভিমুখ সেটা তো এদিকেই হবে, তাই নয়? ম্যাগনেটিক মুভমেন্টের অভিমুখ ওইদিকেই হবে। তাহলে দেখো যদি আমরা সেটা বলি, এর এরিয়া যদি এ হয় মনে করো, ওকে, আর এই ইলেকট্রনের চার্জ কত হয় ই, আমরা হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে যে ই। তাহলে বলো ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে এখানে তার করেসপন্ডিং কারেন্ট কী হবে? কারেন্ট আমরা কি জানি, I = Q/T, তাহলে E/T বলে দিলাম, I = E/T বলে দিচ্ছি। ই মানে হচ্ছে যে কিউ, টি মানে হচ্ছে টাইম, তাহলে Q/T যেমন I হয় এখানে E/T হচ্ছে, এখানে টি হচ্ছে পর্যায়কাল। তাহলে টিকে যদি আমরা পর্যায়কাল বলি তাহলে টি সমান কত হবে বলো, 2πr/v। তাহলে যদি এই বরাবর ঘুরে মনে করো ভি ভেলোসিটি নিয়ে, তাহলে টি হয়ে যাবে 2πr/v। তাহলে মান যদি এখানে বসিয়ে দিই ই ডিভাইড বাই 2πr/v, তাহলে ভি তো উপরে চলে গেলো EV/2πr। তাহলে এর ম্যাগনেটিক মোমেন্ট কত হবে বলো? দেখো এর ম্যাগনেটিক মোমেন্ট যেটা হবে বা চৌম্বক ভ্রামক যেটা হবে সেটা যদি আমরা এম দিয়ে প্রকাশ করি তাহলে সেটা আমরা জানি I × A। ওকে, তাহলে I কত বেরিয়েছে এখানে, I বেরিয়েছে আমাদের EV/2πr, আর A কত বেরিয়েছে, এ তো এমনিতে সার্কুলার লুপ πr² হবে, তাহলে এখানে পাই কেটে গেল, দেখো একটা আরও কেটে যাচ্ছে, তাহলে EV/2
EVR/2, এটা হয়ে গেল কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট। সিম্পল এর ম্যাগনিটিউডটা, আমি এখন ডাইরেকশনের কথা বলছি না। এবার দেখো এটাকে যদি আমরা চাই, এটাই কিন্তু আমরা ইন টার্মস অফ এল। এল মানে কি? এল মানে হচ্ছে যে কৌণিক ভরবেগ। তোমরা জানো কৌণিক ভরবেগ, ইলেকট্রন যদি একটা বৃত্তাকার কক্ষপথে ঘোরে তার কৌণিক ভরবেগ কত হয়? এল ইকুয়াল টু mvr। ওকে, এল ইকুয়াল টু mvr। তো mvr দিয়ে কী করে প্রকাশ করা যেতে পারে? দেখো উপরে যদি আমি একটা m দিয়ে গুণ করে দিই তাহলে E ইন্টু mvr আপন টোয়াইস m। তাহলে mvr হচ্ছে যে কি এল, আমরা বলতে পারি দেখো E/2m ইন্টু এল। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। এবার দেখো যদি আমরা একটু ভেক্টর ফর্মে লিখতে চাই, যদি আমরা ভেক্টর ফর্মে লিখতে চাই কী হবে দেখো, তাহলে আমরা বলবো m ভেক্টর ইকুয়াল টু E/2m ইন্টু এল ভেক্টর, কিন্তু এখানে একটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? দেখো m ভেক্টর এবং এল ভেক্টরের অভিমুখ কিন্তু পরস্পরের অপোজিট। কেন? তার কারণ দেখো আমরা যখন নির্ণয় করছিলাম m ইকুয়াল টু I ইন্টু a, এখানে ডাইরেকশনটা আমরা কিসের হিসেবে ধরছিলাম? কারেন্টের হিসেবে। কিন্তু যদি মনে করো ইলেকট্রনটা এই বরাবর ঘুরে, তাহলে কারেন্টের ডাইরেকশন কি এইদিকে হবে? হবে না, কারেন্ট ডাইরেকশন তো এইদিকে হবে। ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রন যদি এইদিকে ঘুরে তাহলে কারেন্টের ডাইরেকশন এইদিকে হবে। তাহলে কারেন্ট ডাইরেকশন যদি এইদিকে হয় ভেবে দেখো, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের অভিমুখ কোন দিকে হবে? নিচের দিকে হবে। ম্যাগনেটিক মোমেন্টের অভিমুখ নিচের দিকে হবে। কিন্তু দেখো ভেলোসিটিতে এইদিকে রয়েছে, তাহলে কৌণিক ভরবেগের অভিমুখ তো ভেলোসিটি অনুযায়ী হবে। তাহলে ভেলোসিটি যদি এইদিকে হয়েছে দেখো, তাহলে কৌণিক ভরবেগ কিন্তু উপরের দিকে হবে। তাহলে কৌণিক ভরবেগ হবে এইদিকে এল। তাহলে এল এবং এম ভেক্টর দুটো পরস্পরের বিপরীত। কিন্তু যদি এটা নেগেটিভ চার্জ পার্টিকেল না হয়ে পজিটিভ চার্জ পার্টিকেল হতো তাহলে কিন্তু দুটো একই দিকে হতো। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি দুটো অপোজিট দিকে রয়েছে তাহলে এখানে একটা মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে। অলরেডি মাইনাস দিয়ে দিয়েছি আমি। m ইকুয়াল টু মাইনাস E/2/2m ইন্টু এল ভেক্টর। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট রিলেশন। এবারে দেখো এটা যদি আমরা বোথ থিওরির সঙ্গে কানেক্ট করি, বোথ থিওরি কি বলছে না, এল ইকুয়াল টু nh/2π, তাই নয় কি? অ্যাকর্ডিং টু বোথ থিওরি যদি আমরা বলি, এখানেই করি নাকি, সরি দেখো অ্যাকর্ডিং টু বোথ থিওরি আমরা যদি বলি, ঠিক আছে, তাহলে বোথ থিওরি অনুযায়ী আমরা বলতে পারি দেখো যে mvr বা যেটাকে আমরা এল বলে থাকি সেটা হচ্ছে আসলে n ইন্টু h/2π। ওকে, তাহলে দেখো এখানে কত m সমান কত E/2m ইন্টু এল। তাহলে m সমান যে E/2m ইন্টু এল, এলের জায়গায় আমরা nh/2π বসাচ্ছি, তাহলে E/2π/2m ইন্টু nh/2π। তাহলে এনটাকে যদি আমি একটু আলাদা রাখি তাহলে হচ্ছে EH/4πm। এটা হচ্ছে m, এটা হচ্ছে একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক। এবং দেখো এই যে মানগুলো রয়েছে EH/4πm হলো সবগুলোই নন ভ্যালু। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, m হচ্ছে ইলেকট্রনের ভর, π4, n হচ্ছে কি অরবিট নাম্বার, কোন অরবিটে রয়েছে। যদি ফার্স্ট অরবিটে হয় তাহলে n = 1। তাহলে দেখো ফর ফার্স্ট অরবিট আমরা যদি বলি, ওকে, ফর ফার্স্ট অরবিট ফর n = 1 যদি আমরা বলি, তখন যে এমটা হবে সেটাকে বলা হয় বোর ম্যাগনেটন। মানে এটা পড়েছো কেমিস্ট্রিতে, নামটা হয়তো শুনেছো, এটাকে বলা হয় বোর ম্যাগনেটন ফর n = 1, বোর ম্যাগনেটন, যেটাকে সাধারণত মিউ বি দিয়ে প্রকাশ করা হয়। এই এমটা তখন হয়ে যাবে মিউ বি। তাহলে মিউ বি এর এক্সপ্রেশন কি হবে দেখো, EH/4πm, বোর ম্যাগনেটন, এটা মনে রাখবে। এর মানটা আমাদের নন ভ্যালুগুলো রয়েছে, যদি আমরা বসিয়ে দিয়ে মান পেয়ে যাবো। যেমন ই এর মান হচ্ছে যে 1.6 ইন্টু 10⁻19, এইচ এর মান তোমরা জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34, ওকে, ডিভাইড বাই দেখো 4 ইন্টু 3.14 ইন্টু যদি আমরা এম এর মান বসি ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 কেজি। তা আমরা সব এসআই বসিয়েছি, একটা মান চলে আসবে 9.27 ইন্টু 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তোমরা এই মানটা মনে রাখতে পারো, হচ্ছে 1 বোর ম্যাগনেটন বা মিউ বির মান, 1 বোর ম্যাগনেটন 1 BM বা 1 মিউ বি বলা হয় এটাকে। এর মান হচ্ছে এটা হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক ফর ফার্স্ট অরবিট। ইন জেনারেল m = n ইন্টু h/4πm। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক। এবং এইটা খুবই ইম্পর্ট্যান্ট,
যখন আমরা ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পড়বো সেখানে কিন্তু এটা ইউজ হবে, যে একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কিন্তু ইউজ হবে। ওকে, তো নেক্সট দেখো আমরা কতগুলো ইম্পর্টেন্ট ডেফিনেশন সম্পর্কে পড়বো, যেরকম হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন, তার মধ্যে একটা মানে এবার আমরা ধীরে ধীরে কি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের দিকে যাবো, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। তো সেটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড প্রিপেয়ার করছি। তো প্রথমে আমরা ম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে এখানে বলবো, বা চৌম্বক আবেশ সম্পর্কে বলবো। ওকে, দেখো চৌম্বক আবেশটা আসলে কি। তো আমরা একটা যদি দণ্ড চৌম্বকের কথা বলি, সাপোজ এখানে একটা দণ্ড চৌম্বক রয়েছে মনে করো। ওকে, তো এই দণ্ড চৌম্বকের জন্য কি হবে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। মনে করো এটা সাপোজ এস মেরু, এটা রেখেছি আমরা এন মেরু। দেখো একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মনে করো আগে থেকে আছে এদিকে। এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যে ফিল্ড লাইনগুলো আমি দেখাচ্ছি, এটাকে আমরা সাধারণত এইচ দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলি। এইচ হচ্ছে এখানে কি খেয়াল রাখবে, এটা একটা কিন্তু কোয়ান্টিটি। এইচ হচ্ছে আমরা বলতে পারি ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমরা বলতে পারি যে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড বাংলাতে এটাকে বলা হয় চৌম্বক প্রাবল্য। চৌম্বক প্রাবল্য ভেবে দেখো, চৌম্বক প্রাবল্য। তাহলে চৌম্বক আবেশ আসলে কি। এবার দেখো এই যে দণ্ড চুম্বকটা রয়েছে না, এই দণ্ড চুম্বকটার জন্য কি হবে, দেখো এই দণ্ড চুম্বকটার জন্য কি হবে, দণ্ড চুম্বকটা ওরিয়েন্টেশনটা আমি একটু চেঞ্জ করতে চাইবো, তোমাদের বোঝার সুবিধা, যেরকমভাবে খুশি রাখা যেতে পারে সেটা বড় কথা নয়। আচ্ছা এইভাবে রাখি, এইভাবে রাখি, দেখো বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে যে এস, এটা হচ্ছে যে এন। ওকে, এবার দেখো দণ্ড চুম্বকটা কী করবে, এন থেকে এসের দিকে, দণ্ড চুম্বকটাতে কী হবে, এন থেকে এসের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তৈরি হবে। একটা দণ্ড চুম্বকের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তোমরা জানো এরকমভাবে তৈরি হবে, এন থেকে এসের দিকে, তারপরে এরকম হবে, এরকম হবে। আরে বাস, এটা কি নাটক শুরু হলো। দেখো এন থেকে শুরু হবে, তারপরে এসে গিয়ে শেষ হবে, এন থেকে শুরু হবে, এসে গিয়ে শেষ হবে। এদিকেও তেমনি এন থেকে শুরু হবে, এসে গিয়ে শেষ হবে। কিন্তু কিন্তু কি, এটা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড শেষ তো হবে না, এর ভেতরে আবার লুপ তৈরি করবে এস থেকে এন অবধি, এস থেকে এন অবধি, এও এস থেকে এন অবধি। তার মানে আলটিমেটলি দেখো বাইরে তো এন থেকে এস হচ্ছে, কিন্তু ভেতরে দেখো এস থেকে এন হচ্ছে, এস থেকে এন হচ্ছে। তাহলে যে যে হোয়াইট লাইনগুলো আমি এঁকেছি, যেগুলো প্রথমেই ছিল, অলরেডি এক্সিস্ট ছিল যেগুলো, তো সেগুলোকে আমরা কী বলছি, এইচ বলছি। এইচ মানে কি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু এই যে রেড লাইনগুলো তৈরি হচ্ছে না, রেড লাইনগুলো, তো এইচ এবং আই দুটো, সরি এইচ এবং এই রেড লাইনটা, এই দুটো মিলে হবে, এইটা হচ্ছে আই, আই বলতে পারি এটাকে। আই মানে কি, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। আই হচ্ছে যে, বা আমরা বলতে পারি চুম্বকন মাত্রা। আই হচ্ছে আসলে বাংলাতে আমরা বলতে পারি চুম্বকন মাত্রা। ইংরেজিতে বলে দুটো সেম মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে চুম্বক প্রাবল্য, ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আর এটা হচ্ছে ইন্টেন্সিটি, চুম্বকন মাত্রা, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, ইন্টেন্সিটি অফ ইংরেজিতে একই রকম মনে হতে পারে নামটা, কিন্তু আলাদা, ম্যাগনেটাইজেশন। তখন বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এইটাকে তোমরা এইভাবে, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড গুলো মনে লাগছে, এটাকে এইভাবে লিখো, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, বলি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, আর এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। দেখো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন মানে কি, যেটা কিন্তু এই দণ্ড চুম্বকটা এই ম্যাগনেটিক ফিল্ডে থাকার জন্য তৈরি হচ্ছে। ভেবে দেখুন, এই দণ্ড চুম্বকটা নিজস্ব যে ফিল্ড লাইন্স, আর এই এইচটা কি এখানে আগে থেকেই ছিল। এখন তুমি বলবে যে স্যার এই যে এটা আপনি দণ্ড চুম্বক কেন বলছেন, এটা দণ্ড চুম্বক কেন বলছেন, এইটা আসলে দণ্ড চুম্বক তৈরি হয়েছে। তুমি এটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ভাবতে পারো, এটা তুমি ভাবো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস
যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা চুম্বকে পরিণত হয়েছে এই ম্যাগনেটিক ফিল্ডে রাখার জন্য। তাহলে যদি এই দণ্ডচুম্বকটা ম্যাগনেটিক ফিল্ডে রাখার জন্য চুম্বকে পরিণত হয়, তাহলে সে যে ফিল্ড লাইন্সগুলো তৈরি করছে সেগুলো হচ্ছে চুম্বকন মাত্রা বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। আর এগুলো হচ্ছে আগে থেকেই ছিল। এখন এই দুটোকে আমি যদি যোগ করি এইচ এবং আইকে, তাহলে পাওয়া যাবে বি। তাহলে ম্যাগনেটিক ইন্ডাকশন কি দেখো, বা চৌম্বক আবেশ যদি আমরা বলি, ম্যাগনেটিক ইন্ডাকশন বা যেটা হচ্ছে যে তোমার বি দিয়ে আমরা প্রকাশ করি, যেটা কিন্তু এইচ এবং আই এর যোগফল, ম্যাগনেটিক ইন্ডাকশন বি, এটাকে আমরা বলতে পারি চৌম্বক আবেশ। দেখো এই রাশিগুলোকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, নাহলে খুব মুশকিল, এগুলো কিন্তু গুলিয়ে যায় অনেকের। চৌম্বক আবেশকে আমরা বি দিয়ে প্রকাশ করি, যেটা হচ্ছে এইচ এবং আই এর যোগফল, এইচ আসলে কি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আই আসলে কি এই চৌম্বক পদার্থটা চুম্বকে পরিণত হওয়ার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো তৈরি করেছে। এবার দেখো এখানে একটা মিউ জিরো আমাকে দিতে হবে। কেন? কারণ বি এর যে ডাইমেনশন এইচ এবং আই এর ডাইমেনশনের মিউ জিরোর একটা ফারাক আছে, মানে মিউ জিরোর যে ডাইমেনশন সেটা যদি এখানে গুণ করে দিই, ডাইমেনশনাল ইকুয়েশনটা কারেক্ট হবে যদি এখানে একটা মিউ জিরো গুণ করে দিই। তাহলে আলটিমেটলি যে ইকুয়েশনটা হলো বি সমান, সেটা হচ্ছে মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো আই। এবার দেখো এটা ভেক্টর ইকুয়েশন অ্যাকচুয়ালি এটা ভেক্টর ইকুয়েশন। তাহলে দেখো এই যে মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো আই হবে নাকি মিউ জিরো এইচ মাইনাস মিউ জিরো আই হবে, সেটা ডিপেন্ড করছে এই ফিল্ড লাইন্সগুলো, মানে এখানে কীভাবে আবেশটা ঘটছে তার উপরে। মানে মনে করো যদি এমন হতো যে এই দিকটা এস মেরু হতো, এই দিকটা এন মেরু হতো, তখন দেখো ফিল্ড লাইন্সগুলোর ডাইরেকশনটা পাল্টে যেত। তাহলে তুমি বুঝতে পারছো এই বাইরে দেখো এইদিকে এইচ এর ডিরেকশন আছে, এইদিকে আই এর ডিরেকশন আছে, তাহলে বাইরে কি হবে এইচ এবং আই পরস্পরের বিপরীত, মানে এইচ মাইনাস আই হয়ে যাবে। কিন্তু ভেতরে দেখো রেড লাইনগুলো যেদিকে আছে আর হোয়াইট লাইনগুলো সেদিকেই আছে, সেম ডাইরেকশন আছে। তাহলে এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটার ভেতরে হয়ে যাবে এইচ এবং আই একই দিকে, তাহলে মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো আই হয়ে যাবে। ওকে, তাহলে সেই অনুযায়ী এটা ভেরি করবে। সে তেমনি এর যদি উল্টো হতো, মনে করে এইদিকে এন এদিকে এস হতো, তখন আরেক রকমের কেস হতো। তো এগুলো ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, মানে ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে একরকম হবে, প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে আরেক রকম হবে। এবং ফেরোম্যাগনেটিক তো প্যারাম্যাগনেটিক প্রায় একই হয়, ফেরোম্যাগনেটিকের শুধুমাত্র প্রপার্টিগুলো বেশি থাকে প্যারাম্যাগনেটিকেরগুলো। ওকে, তো সেগুলো আমরা ডিসকাস করবো পরে, কিন্তু আপাতত তোমাদের এইটুকু বোঝা খুব জরুরি যে এইখানে যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা আমরা রেখেছি তার যে এসেন্স সৃষ্টি হচ্ছে সেই অনুযায়ী এর ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে নেট ম্যাগনেটিক ফিল্ড হবে, বিটাকে তোমরা নেট ম্যাগনেটিক ফিল্ডও বলতে পারো, বা ম্যাগনেটিক ইন্ডাকশন যেটাকে আমরা বলছি, যেটা এইচ এবং আই এর যোগফল, সেটা এইচ প্লাস আই হবে নাকি এইচ মাইনাস আই হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে তার উপরে। ওকে, যে এখানে আমার আবেশটা কীভাবে হচ্ছে। তাহলে নিশ্চয়ই তিনটে রাশি সম্পর্কে বোঝা গেল। দেখো যেখানে আই থাকেনি সেখানে বি এবং এইচ একই হয়ে যায়, ওই জন্য আমরা সিম্পলি বি ইকুয়াল টু মিউ জিরো এইচ লিখে দিই সেক্ষেত্রে ফ্রি স্পেসের ক্ষেত্রে। ওকে, তো এইটা হলো একটা ইম্পর্টেন্ট রাশি। এবারে দেখো নেক্সট হচ্ছে কি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বা চুম্বকন মাত্রা। এই আই আসলে কি না, আইয়ের যে বেসিক ডেফিনেশন তোমাদেরকে বলি, আই হচ্ছে অ্যাকচুয়ালি এম বাই ভি। এম বাই ভি মানে এম মানে কি, এম মানে চৌম্বক ভ্রামক, যে কতটা চৌম্বক ভ্রামক তৈরি হলো ওর মধ্যে, আবেশের ফলে কতটা চৌম্বক ভ্রামক তৈরি হলো ডিভাইড বাই আয়তন, মানে প্রতি একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামক। যে তোমরা এর যদি তোমরা ডেফিনেশন লিখতে চাও, মানে যেটা আমি একটু আগে বলছিলাম যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে রেখে দিয়েছি। তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে রেখে দিলে কী হবে, এই আবেশের দ্বারা চুম্বকে পরিণত হবে, এবং তার কতটা চুম্বক ভ্রামক তৈরি হয়েছে প্রতি একক আয়তনে, সেটাই হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বাই আই। তাই আমরা আই এর ডেফিনেশন কি বলতে পারি না, প্রতি একক আয়তনে আবিষ্ট চুম্বক ভ্রামক, প্রতি একক আয়তনে, ওকে, আবিষ্ট চুম্বক ভ্রামক, প্রতি একক আয়তনে যে আবিষ্ট চুম্বক ভ্রামক সেটাই হচ্ছে কি ম্যাগনেটিক ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। প্রতি একক আয়তনে আবিষ্ট চুম্বক ভ্রামককে চুম্বকন মাত্রা বলা হয়, চুম্বকন মাত্রা বলা হয়। ওকে, নেক্সট এই রাশিগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট দেখো কি বলছে, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, মানে মিউ আসলে কি চুম্বক ভেদ্যতা। দেখো বি এবং এইচ এর মধ্যে যে এইচের যে মানে বি আপন এইচ, বি এবং এইচের যে রেশিও সেটাই আসলে চুম্বক ভেদ্যতা। মানে আমরা বলতে পারি বি ইজ ইকুয়াল টু মিউ এইচ ইন জেনারেল, বি ইজ ইকুয়াল টু মিউ এইচ।
সিমিলারলি দেখো রিলেটিভ পারমিয়াবিলিটি মানে মিউ আর আসলে কি না, মিউ আর হচ্ছে যে মিউ আপন মিউ জিরো, মিউ আপন মিউ জিরো মানে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা ডিভাইড বাই শূন্য মাধ্যমের যে চৌম্বক ভেদ্যতা তাদের অনুপাত। ওকে, এর একটু খেয়াল রাখবে, এই ডেফিনেশনগুলো একটু খেয়াল রাখবে। ওকে, এবার দেখো এবার একটা মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের চৌম্বক প্রবণতা কাইএম। কাইএম আসলে কি দেখো, কাইএম আসলে হচ্ছে আই বাই এইচ এর অনুপাত, আই বাই এইচ এর অনুপাত। মানে চৌম্বক প্রবণতা আসলে কি বোঝাচ্ছে যে এই যে এইচ যে ফিল্ডটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ফিল্ডটার সঙ্গে কত বেশি হলে মানে ওই ফিল্ডে যদি কোনো একটা আমরা পদার্থকে চৌম্বক পদার্থকে রেখে দিই তাহলে সেটা কত সহজে চুম্বকে পরিণত হবে, মানে তার চুম্বকে পরিণত হওয়ার প্রবণতা মানে মানে পার ইউনিট অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের জন্য আই কতটা, আই মানে কি একক আয়তনে কতটা চুম্বক ভ্রামক আবিষ্ট হচ্ছে, মানে প্রতি একক ক্ষেত্রের জন্য কতটা চুম্বক ভ্রামক আবিষ্ট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে প্রতি একক, দেখো প্রতি একক প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রে, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রে তোমরা এইভাবে ভাবতে পারো, দেখো এইচ ইকুয়াল টু যদি আই হয় 1 হয়, ভেবে দেখো তাহলে কাইএম ইকুয়াল টু হচ্ছে যে আই, কাইএম ইকুয়াল টু আই মানে প্রতি একক প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রে যে চুম্বকন মাত্রা সৃষ্টি হয়, যে চুম্বকন মাত্রা সৃষ্টি হয়, যে চুম্বকন মাত্রা সৃষ্টি হয় তাকে কি বলা হয়, তাকে চৌম্বক প্রবণতা বলা হয়, চৌম্বক প্রবণতা বলা হয়। খুব ইম্পর্টেন্ট, এটা আসলে কি না একটা চৌম্বক পদার্থ কত সহজে চুম্বকে পরিণত হবে ম্যাগনেটিক ফিল্ডে তার মেজারমেন্ট। ওকে, তার মেজারমেন্ট এটাকে অনেক সময় এইভাবে লিখতে পারো তোমরা যে চুম্বকন মাত্রা এবং প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের অনুপাত। যদি সিম্পল লিখতে চাও এভাবে জটিলভাবে না লিখে এভাবে লিখতে পারো যে চুম্বকন মাত্রা এবং প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের অনুপাতকেই বলা হয় চৌম্বক প্রবণতা। ওকে, নেক্সট দেখো এই চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মানে মিউ আর এর কি সম্পর্ক আছে। দেখো এটা খুবই সিম্পল, আমরা একটু আগেই দেখলাম যে বি ইকুয়াল টু যে রিলেশনটা ছিল সেটা ছিল মিউ জিরো ইন্টু এইচ প্লাস আই। ওকে, আর বি সমান আমরা এখন দেখলাম মিউ এইচ, তাহলে মিউ এইচ সমান আমরা লিখতে পারি মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো আই। এবার দেখো আই বাই এইচ চাই আমাদের, তাহলে এইচ দিয়ে ভাগ করে দাও, তাহলে মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো প্লাস মিউ জিরো ইন্টু আই বাই এইচ। এবার এক কাজ করো মিউ জিরো দিয়ে ভাগ করে দাও, তাহলে মিউ বাই মিউ জিরো সমান 1 প্লাস আই বাই এইচ, আই বাই এইচ 1 প্লাস আই বাই এইচ। এবার দেখো মিউ বাই মিউ জিরো একটু আগে আমি বললাম মিউ আর ইকুয়াল টু 1 প্লাস আই বাই এইচ, আমি একটু আগে বললাম কাই এম, তাহলে মিউ আর ইকুয়াল টু হয়ে গেল তোমার 1 প্লাস কাই এম। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। তো পরীক্ষায় যদি আসে তোমরা প্রথমে কি করবে, প্রথমে এইটা এক্সপ্লেন করবে যে বি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস আই কী করে হচ্ছে। একটু আগেই যেরকম আমি এক্সপ্লেন করলাম ওই ডায়াগ্রামটা এঁকে, ঠিক আছে, এই ডায়াগ্রামটা এঁকে প্রথমে এই ইকুয়েশনটা তোমরা এক্সপ্লেন করবে যে এটা কী করে হচ্ছে। তারপর তোমরা বি ইকুয়াল টু মিউ এইচ লিখবে। ওকে, তারপর তোমরা বি ইকুয়াল টু মিউ এইচ লিখবে। দেখো বি ইকুয়াল টু মিউ এইচ লিখবে, জাস্ট এইচ দিয়ে ভাগ করবে আর মিউ জিরো দিয়ে ভাগ করবে, মানে পুরো সমীকরণটা একসঙ্গে মিউ জিরো এইচ দিয়েও ভাগ করে দিতে পারো, তাহলে তোমার রিকোয়ার্ড যে রাশিগুলো এআই বাই এইচ এবং মিউ বাই মিউ জিরো চলে আসবে। ওকে, সো এই রিলেশনটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো যে হিস্টারেসিস লুপ বা চুম্বকন চক্র, এটা হচ্ছে বিশেষ করে একটা হচ্ছে যে আমরা বলতে পারি যে আইএইচ একটা লুপ, আইএইচ লুপ মানে মনে করো এই বরাবর যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড বলি দিয়ে দিই আর এই বরাবর মনে করো আই বলি মানে চুম্বকন মাত্রা, তাহলে আমরা এখানে একটা পদার্থকে নিয়ে এক্সপেরিমেন্ট যদি করি তার যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা যদি সেখানে ইনক্রিজ করতে থাকি তার যে আবিষ্ট চুম্বকন মাত্রা সেটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখব। তো দেখা যাবে যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে রাখা হয় তবে যদি আমরা এইচটাকে ধীরে ধীরে বাড়াই তার যে চুম্বকন মাত্রাটা সেটা এইভাবে চেঞ্জ হবে। দেখো সেটা এইভাবে চেঞ্জ হবে, ওই এই গ্রাফটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা এইভাবে চেঞ্জ হবে, এইভাবে চেঞ্জ হবে। ওকে, প্রথম এইভাবে যাবে। তো যখনই আমরা এটাকে এইচ বাড়াবো তখনই আইটা এভাবে বাড়তে 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 এক সময় যে কী হবে, এক সময় যে এটা স্যাচুরেটেড হয়ে যাবে, এক সময় যে এটা স্যাচুরেটেড হয়ে যাবে আর বাড়বে না।
তার মানে এখানে স্যাচুরেটেড হয়ে গেছে। তাহলে এই জায়গাটাকে আমি মনে করে বলে দিলাম যে এটা প্লাস এইচ এর ভ্যালু, এই জায়গায় যে স্যাচুরেটেড হয়ে গেছে। এইবারে দেখো যদি আমরা এটাকে ব্যাক করি, মানে ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি উইথড্র করি, তাহলে কিন্তু সেম পাথে এটা ফিরে আসবে না। মানে প্রথমে যে এইচের জন্য যে আই এর মানগুলো পাওয়া গেছিল, এইচটাকে যদি আমরা ধীরে ধীরে কমাতে থাকি, সেই এইচের জন্য কিন্তু সেই আই আর পাওয়া যাবে না। এটা কিন্তু দেখা যাবে যে এরকম একটা পাথে এ কিন্তু রিটার্ন করার চেষ্টা করছে। তার মানে কি হলো, এখানে বিষয়টা কি হলো ভেবে দেখো, যে এইচটাকে আমি 0 করে দিলাম, তা সত্ত্বেও কিন্তু ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, মানে যে আবিষ্ট চুম্বকন মাত্রা, সেটা কিন্তু শূন্য হলো না, মানে ওর মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব রয়ে গেল। তার মানে যদি কোনো একটা চুম্বক পদার্থকে আমরা একবার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে দেখে চুম্বকে পরিণত করি, তারপরে কিন্তু যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে তুলে নিই, সঙ্গে সঙ্গে কিন্তু এটা 0 হবে না। তাহলে 0 কী হচ্ছে দেখো, আর উল্টো দিকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কিন্তু এই পয়েন্টে যে 0 হয়ে যাচ্ছে। তারপরে যদি আবার আমরা এই দিকে ম্যাগনেটিক ফিল্ডে বাড়াতে থাকি, এ কিন্তু আবার এইদিকে এইভাবে আসবে মাইনাস এইচ অবধি, এবং প্লাস এইচ অবধি গেছিল, এখানেও তেমনি কিন্তু মাইনাস এইচ অবধি, এদিকে স্যাচুরেটেড হবে, লেফট সাইডে স্যাচুরেটেড হয়ে গেছে, উল্টো দিকে ম্যাগনেটিক ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন সেটা স্যাচুরেটেড হয়ে গেছে এই পাথে। এবারে কি হবে, আবার যদি আমরা এদিকে নিয়ে আসি, আবার কিন্তু এই সেম পাথে ফিরবে না, দেখা যাবে এই পাথে ফিরবে, দিয়ে এটা কিন্তু ফাইনালি যদি আমরা আবার প্লাস এইচে নিয়ে যাই, এটা এইভাবে যেয়ে কিন্তু এখানে মিট করলো, তাহলে এটা একটা লুপ তৈরি করলো। তো এই যে লুপটা, এটাকে বলা হচ্ছে হিস্টারেসিস লুপ বা চুম্বকন চক্র। হিস্টারেসিস কথাটার অর্থ হচ্ছে পশ্চাৎবর্তী, মানে দেখো এইচের থেকে আই সবসময় পিছিয়ে আছে। কেন না, দেখো এইচ যখন 0 থেকে প্লাস এইচ পর্যন্ত হলো, তখন তো এইভাবে বাড়ছিল, কিন্তু এইচটাকে আমি 0 করে দিচ্ছি, আই কিন্তু তবু 0 হয়নি, কিছু পরিমাণ রয়ে গেছে, মানে আই এইচের থেকে পিছিয়ে আছে এই লুপটার প্রত্যেকটা স্টেপে। এই জন্য এটাকে হিস্টারেসিস বা পশ্চাৎবর্তী লুপ বলা হয়। তো এখানে দুটো ইম্পর্টেন্ট টার্ম রয়েছে, যেমন ধরো আমি যদি এটাকে ও পয়েন্ট বলি, এটা যদি আমি এ পয়েন্ট বলি, আর এটা যদি আমরা বি পয়েন্ট বলি, তাহলে ও এ এর একটা সিগনিফিক্যান্ট আছে, আর ও বি এটার একটা সিগনিফিক্যান্ট আছে। ভেবে দেখো এটা আসলে কি, এটা আসলে কতটা চুম্বকত্ব ধরে রাখতে পারছে এই পদার্থটা, ওই জন্য কে বলা হয় চুম্বক ধারণ ক্ষমতা। মানে কি, এইচ এর মান 0 হলেও এর মধ্যে যে পরিমাণ আবিষ্ট চুম্বকন মাত্রা রয়েছে বা আবিষ্ট চুম্বক ভ্রামক রয়েছে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় চুম্বক ধারণ ক্ষমতা, তাকে বলা হবে চুম্বক ধারণ ক্ষমতা। ওকে, আর ওবিটা কি, ওবিটা দেখো, মানে একে যদি আমি এই চুম্বকটাকে যদি আমরা টর্চার করি উল্টো দিকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড দিকে টর্চার করি, তবে একমাত্র এর ম্যাগনেটিক ফিল্ড, মানে এর ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন 0 হবে। ওই জন্য এটাকে বলা হয় চুম্বক নিগ্রহতা বা নিগ্রহতা। ওকে, বা চুম্বক সহনশীলতা তোমরা বলতে পারো, কতটা সহ্য করতে পারছি, সহনশীলতা। ওকে, এই দুটো টার্মও কিন্তু এখানে ইম্পর্টেন্ট এটার থেকে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট হিস্টারেসিস লুপ অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। নেক্সট দেখো আমরা চলে আসবো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের, ডিফারেন্ট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। 3 ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আমাদের আছে, তোমরা জানো ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক। তোমাদেরকে বিশেষ করে কি বুঝতে হবে, যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের ডেফিনেশন কি, চৌম্বক ক্ষেত্রে তার আচরণ কীরকম, আর তার কয়েকটা বৈশিষ্ট্য। সিমিলারলি ফর প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক। তো প্রথমে দেখো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ডেফিনেশন কি তোমরা জানো, যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়ালের কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। কেন, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয় না, কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। তাহলে কি হবে, কোনো অযুগ্ম ইলেকট্রন যদি না থাকে, তাহলে এর ডাইপোল মোমেন্ট 0 হবে। কারণ দেখো, একটা ইলেকট্রন যদি একটা ইলেকট্রন যদি ঘুরে একটা কক্ষপথে, তাহলে তার জন্য একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়। আমরা একটু আগে পড়লাম, ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য ডাইপোল মোমেন্ট I/A। কিন্তু যদি যুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে একটা ডাইপোল মোমেন্ট আরেকটাকে ক্যান্সেল করে দেবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, যেহেতু অযুগ্ম ইলেকট্রন থাকে না, কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না, তাহলে কি হবে, তাহলে কোনো রকম ডাইপোল মোমেন্ট থাকবে না। তার মানে আমরা ভাবতে পারি যে এটা যদি একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, তাহলে এই ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে ইচ অ্যান্ড এভরি অ্যাটম যেগুলো হবে, সেগুলো একটা ফাঁকা অরবিট থাকবে। আমরা ভাবতে পারি কোনো রকম কারেন্ট নেই, একটা সিম্পল ফাঁকা অরবিট বলতে পারি। এখন যদি আমরা এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে দিই, মানে একটা NS দণ্ড চুম্বককে মনে করে রেখে দিলাম, তাহলে এই NS যে দণ্ড চুম্বক, এর যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এইগুলো, যেগুলো বেসিক্যালি H দিয়ে আমরা প্রকাশ করতে পারি, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে কী হবে দেখো, এই যে অ্যাটমসগুলো যাদের একটা ফাঁকা অরবিট ছিল, এরকম ধরনের একটা ফাঁকা অরবিট ছিল আমরা বলতে পারি, সেই ফাঁকা অরবিটগুলোতে কী হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য আমরা জানি
যে একটা দণ্ড চুম্বক যদি এখানে চলে আসে এবং যদি মুভ করতে শুরু করে, মানে যদি ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশন হয়, যদি এর ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশন হয়, তাহলে কি হয় না এইখানে এমনভাবে কারেন্ট তৈরি হবে, যাতে সামনের প্রান্তে এন মেরুর সৃষ্টি হয়। দেখো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হবে। তাহলে সামনের প্রান্তে যদি এন মেরু হয়, মানে পিছনের প্রান্তে এস, মানে এইভাবে যদি আমরা বলি আছে, তাহলে এই পাশে এন হবে, এই পাশে এস হবে, এই পাশে এন হবে, এই পাশে এস হবে। তাহলে তার ইকুইভ্যালেন্ট যদি আমরা বলি, একটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে এনএস ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে। কি জন্য? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য। এই দণ্ডচুম্বকটার জন্যে এমনভাবে এখানে পোল সৃষ্টি হবে যাতে করে এর মুভমেন্টকে বাধা দেয়, অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে যে অরবিটগুলো অ্যাকচুয়ালি ফাঁকা ছিল, মানে যেখানে কোনো ডাইপোল মুভমেন্ট ছিল না, তাদের এখন ডাইপোল মুভমেন্ট সৃষ্টি হবে। এরকমভাবে তারা একটা ডাইপোল মুভমেন্ট সৃষ্টি করবে এবং ফিল্ড বরাবর, এবং ডাইপোল মুভমেন্টগুলো ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যাবে, এরকম হবে। তাহলে কি হবে আলটিমেটলি, একটু ভেবে দেখো, তাহলে আলটিমেটলি কি হবে? যদি এইটা হয় মনে করো এনএস, হ্যাঁ না, তাহলে এটা হয় এদিক, এই প্রান্তটা এন, এই প্রান্তটা এস, অ্যাকর্ডিং টু দিস। দেখো, এই প্রান্তটা এন, ওই প্রান্তটা এস। সিমিলারলি এনএস অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের অভিমুখ কী হয়? এস থেকে এনের দিকে হয়। তো আমরা তীর চিহ্নগুলো এইদিকেও দিতে পারতাম, এদিকে দিলে বেশি সঠিক হবে। ওকে, যাই হোক, এনএস। এবার দেখো, এই যে এস এন এগুলো সব কেটে যাবে, তাহলে এই প্রান্তের এন পড়ে থাকবে, এই প্রান্তের এস পড়ে থাকবে। তাহলে ফাইনালি এই প্রান্তটা হয়ে গেল এন প্রান্ত, এই প্রান্তটা হয়ে গেল এস প্রান্ত। তাহলে কি হবে না, এই যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা আছে, দেখো, এই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বিকর্ষিত হবে। কারণ ম্যাগনেটিক ফিল্ডের এই প্রান্তটা এন, এরও যদি এই প্রান্তটা এন হয়ে যায়, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। ওই জন্যেই ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা বিখ্যাত বৈশিষ্ট্য বলা হয় যে এটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। খুব ইম্পর্ট্যান্ট, এটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। তাহলে দেখো, যদি তোমরা বিষয়টা একটু বুঝে নাও, তাহলে কিন্তু মুখস্থ রাখতে হবে না প্রপার্টিগুলো। ওকে, তাহলে প্রথম প্রপার্টি কি? এটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। এবারে দেখো, এর যে ডাইপোল মোমেন্টটা সৃষ্টি হয়েছে, এই যে এনএস সৃষ্টি হয়েছে, এর জন্য যদি আমি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অঙ্কন করি, মানে যেটা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, আই অঙ্কন করি, আই কী হবে? তাহলে দেখো, এন থেকে শুরু হবে, বাইরে এসে গিয়ে শেষ। ভেতরে কী হবে? এস থেকে শুরু হয়ে এন পর্যন্ত আসবে। তাহলে ভেবে দেখো, ভেতরে কি হচ্ছে? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আই, এইচ হচ্ছে ওইদিকে, আর ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ড আই হচ্ছে দেখো ভেতরে, অপোজিটে। তার মানে ম্যাগনেটিক ম্যাট্রিক্সটার ভেতরে এইচ এবং আই অপোজিট। তাহলে যে বি এর এক্সপ্রেশনটা একটু আগে আমরা লিখেছিলাম, বি সমান μ0 ইন্টু এইচ প্লাস আই, সেটা কিন্তু আর এইচ প্লাস আই হবে না, এইচ মাইনাস আই হয়ে যাবে। তার মানে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন নেগেটিভ। তাহলে তোমার কাই এম কী হবে? কাই এম হয়ে যাবে কিন্তু মাইনাস আই আপন এইচ, মানে নেগেটিভ। ওই জন্যে বলা হয় যে কি বলা হয় যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে চৌম্বক প্রবণতা সেটা ঋণাত্মক। ভালো করে বোঝো, এর চৌম্বক প্রবণতা কিন্তু নেগেটিভ, কাই এম নেগেটিভ। আচ্ছা, কাই এম যদি নেগেটিভ হয়, তাহলে মিউ আর সমান আমরা কি জানি? 1 প্লাস কাই এম। তাহলে কাই এম নেগেটিভ হলে কি হবে? মিউ আর হয়ে যাবে দেখো লেস দেন 1। দেখো, এই তিনটা কিন্তু মেন বৈশিষ্ট্য। চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, কাই এম নেগেটিভ, এবং মিউ আর লেস দেন 1। তাহলে খুবই সিম্পল, যদি তোমরা বোঝো মেন মেকানিজমটা, এই বৈশিষ্ট্যগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, এমনিতেই বুঝতে পারবে। ওকে, সিমিলারলি নেক্সট দেখো, যদি পরাচুম্বক পদার্থের কথা বলি, তো বলো পরাচুম্বক পদার্থের মেন বৈশিষ্ট্য কি? না, এখানে অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে কি হবে? তাহলে এই ম্যাটেরিয়ালটাতে আগে থেকেই ডাইপোল মোমেন্ট থাকবে, কিন্তু এই ডাইপোল মোমেন্টগুলো এরকম র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড থাকে, এস এন এরকম র্যান্ডামলি ডিস্ট্রিবিউট থাকে। তার ফলে একে অপরকে ক্যান্সেল করে দেয় এবং জিরো হয়ে যায় নেট ডাইপোল মোমেন্ট। কিন্তু যখনই কি করা হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে, দেখো
যখনই একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে তখন কি হবে, এই ডাইপোল মোমেন্টগুলো যেগুলো ছিল র্যান্ডামলি তারা কিন্তু সজ্জিত হয়ে যাবে ফিল্ড বরাবর, কারণ এর জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এরকম হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এরকম হবে। তাহলে এই ডাইপোলগুলো কি হবে, এই ডাইপোলগুলো কি হবে দেখো, ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যাবে, ডাইপোলগুলো কি হবে, ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যাবে, ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যাবে। তাহলে যদি এরা ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে আমরা যদি এস এর নামকরণটা করি বুঝতে পারবে তোমরা, এস এন এস এন এস এন এস এন, তাহলে সবার ক্ষেত্রে তাই হবে। তাহলে দেখো এই দিকের এসটা পড়ে থাকবে, এই দিকের এন পড়ে থাকবে, বাকি এস এন এস এন এস এন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই প্রান্তটা আলটিমেটলি হয়ে যাবে এস মেরু, এই প্রান্তটা আলটিমেটলি হয়ে যাবে এন মেরু। তাহলে কী হবে দেখো, এই এস মেরু এন মেরুকে আকর্ষণ করবে। ওই জন্য বলা হয় যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। এবং এখানে একটা বিষয় দেখো, যদি আমরা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনের ফিল্ড লাইনগুলো অঙ্কন করতে শুরু করি, মানে আইয়ের যে ফিল্ডটা হবে সেটা এন থেকে শুরু হবে, দেখো এন থেকে শুরু হয়ে এদিকে এস যাবে, আর ভেতরে কি হবে, এস থেকে শুরু হয়ে এন যাবে। তাহলে তুমি ভেবে দেখো ভেতরে কিন্তু এইচ এবং আইয়ের যে অভিমুখ একই, তাহলে আমরা বি সমান কি লিখতে পারবো, মিউ জিরো ইন্টু এইচ প্লাস আই, যেটা লিখেছিলাম অ্যাকচুয়ালি আগে, ভেবে দেখো তার সঙ্গে সেম ডায়াগ্রামটা হয়েছে। তাহলে এখানে যে কাইএমটা হবে দেখো, এখানে যে কাইএম হবে সেটা হচ্ছে প্লাস আই বাই এইচ, তার মানে এটা হয়ে গেলে কিন্তু পজিটিভ। এটা যদি পজিটিভ হয় তাহলে মিউ আর দেখো কী হয় অ্যাকচুয়ালি 1 প্লাস কাইএম, তাহলে কাইএম যদি পজিটিভ হয় ভেবে দেখো তাহলে মিউ আর কী হবে, মিউ আর হয়ে যাবে গ্রেটার দেন 1। বোঝা গেল? তাহলে এই যে তিনটি মেন বৈশিষ্ট্য রয়েছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু সেম এই বৈশিষ্ট্যগুলো কাজ করবে। ওকে, আচ্ছা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি, তার আগে আমি একটা জিনিস বলে নিই, যেমন ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা মেন বৈশিষ্ট্য ছিল, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচারের উপরে নির্ভর করে না, কিন্তু প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে ম্যাগনেটাইজেশন সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। মানে এই যে চৌম্বক প্রবণতা কায়েম, এই যে চৌম্বক প্রবণতা কায়েম এটা টেম্পারেচারের সঙ্গে ভেরি করে এবং এটা হয়ে যায় প্রপোর্শনাল টু 1/T। টেম্পারেচার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কায়েম কমে যাবে, কেন, টেম্পারেচার বাড়ালে এর ভাইব্রেশন হবে, তার ফলে এদের যে সজ্জাটা রয়েছে রৈখিক সজ্জা সেটা নষ্ট হয়ে যায়। ওকে, ওই জন্য কী হয়, টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে কায়েম কী হয়, কমে যায়। তো এটাকে আমরা কুরি সূত্র বলে থাকি, এটাকে বলা হয় কুরি ল, মনে রাখবে, এটা হচ্ছে কুরি সূত্র। এইখানে অনেক সময় কী বলে যে কায়েম ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করো, তাহলে এটা কীরকম লেখচিত্র হবে, রেক্টেঙ্গুলার হাইপারবোলা, কায়েম ভার্সেস টি, এরকম ধরনের লেখচিত্র হবে, খেয়াল রাখবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কী হয় না, এখানে যে ডাইপোল মোমেন্টের যে ডেনসিটি, সেই ডেনসিটিটা অনেক বেশি থাকে। ওকে, ডেনসিটি অনেক বেশি থাকলে কী হবে, তারা একটা আলাদা আলাদা ডোমেন গঠন করে, সজ্জা গঠন করে, একটা আলাদা আলাদা কুঠুরি গঠন করে তোমরা বলতে পারো, ঠিক আছে, যেখানে বহু সংখ্যক ডাইপোল মোমেন্ট একসঙ্গে থাকে। মানে এরা কী করবে দেখো, এরা কী করবে, এরকম ছোটো ছোটো কুঠুরি তৈরি করবে, এরকম ছোটো ছোটো র্যান্ডামলি কুঠুরি গঠন করবে, আমি এরকম ধরনের র্যান্ডামলি কুঠুরি গঠন করবে। তাহলে এইখানে যে ডাইপোলগুলো থাকবে তারা একই ডাইরেকশানে থাকবে, আবার এইখানে যে ডাইপোলগুলো থাকবে তারা আলাদা ডিরেকশানে থাকবে, কিন্তু সব একই থাকবে। আবার এইখানে মনে করো কতগুলো এরকমভাবে রয়েছে, তো এগুলোকে একটা ছোটো ছোটো ডোমেন বলা হয়। তো নেট ডাইপোল মোমেন্ট কী হবে, 0 হয়ে যাবে। কিন্তু যখনই আবার এক্সটার্নাল ফিল্ড দেওয়া হবে, তখন কী হবে দেখো, তখন দুটো কেস ঘটতে পারে। এটা মনে একটা এক্সটার্নাল ফিল্ড আমরা অ্যাপ্লাই করে দিয়েছি এখানে, তাহলে সেক্ষেত্রে দুটো কেস ঘটতে পারে। যদি এই এক্সটার্নাল ফিল্ডটা খুব স্ট্রং হয়, তাহলে কী হবে, সব ডোমেনগুলো ভেঙে যাবে এবং তৎক্ষণাৎ কী হবে, সব ডোমেনগুলো ভেঙে গিয়ে তৎক্ষণাৎ কী হবে, এই যে ডাইপোলগুলো রয়েছে তারা একই অভিমুখে সজ্জিত হয়ে যাবে, তার ফলে কী হবে বলো, তার ফলে কী হবে, সিম্পল এটা যদি এন হয় এটা এস আর এটা এন হয়ে যাবে, যেটা একটু আগে প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে হয়েছিল। তার মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেই প্রপার্টিগুলো সেম হবে যেগুলো প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালে রয়েছিল, কিন্তু একটু বেশি হবে। যেমন ধরো প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কাইএম সমান কী বলেছিলাম, পজিটিভ, এটা মোর পজিটিভ হবে, যেমন ধরো ওখানে মিউ আর আমরা কী বলেছিলাম, গ্রেটার দেন 1, এখানে মিউ আর ভেরি গ্রেটার দেন 1 হবে, কারণ এই যে নাম্বার অফ ডাইপোল অনেক বেশি পার ইউনিট ভলিউমে, তাহলে যে প্রপার্টিগুলো আছে সেগুলো খুব বেশি দেখাবে। কিন্তু যদি মনে করো এই ফিল্ডটা যদি স্ট্রং না হয়ে একটা উইক ফিল্ড হয়, উইক ফিল্ডের ক্ষেত্রে কী হবে, এই যে ডোমেনগুলো ভাঙছে এগুলো ধাপে ধাপে ভাঙবে,
কিন্তু আলটিমেটলি ফাইনাল রেজাল্ট এটাই হবে। কিন্তু ডোমেনগুলো ধাপে 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 ভাঙবে। এটাকে বলা হয় আধুনিক ডোমেন তত্ত্ব। অনেক সময় এটাও কোয়েশ্চেন পড়ে যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আধুনিক ডোমেন তত্ত্বটা বিশ্লেষণ করো। তখন পুরো যে ঘটনাটা আমি বলছি এটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। তো যদি তোমরা সেই পুরো ক্লাস নোটটা চাও তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। আমি একদম এটা যে অ্যাকচুয়ালি উইথ ল্যাঙ্গুয়েজ যে কীভাবে লিখতে হবে পরীক্ষায় যে এক্সপ্লেন করছি সেটা তোমরা যদি উইথ ল্যাঙ্গুয়েজ চাও তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে 7551892726। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমরা নোটটা পেয়ে যাবে, আমি তোমাদেরকে নোটটা পাঠিয়ে দেবো। ওকে, তো দেখো এখানে তো সব কিছুই সেম রইল, প্যারাম্যাগনেটিকের মতোই, কিন্তু একটু একটু বেশি হবে। এখন দেখো এটাও তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে এখানে যদি আমরা টেম্পারেচারকে ইনক্রিজ করি এরও তো কাইএম ডিক্রিজ হবে, কিন্তু এখানে একটা বিশেষ বিষয় দেখো, এই যদি কাইএমটা ডিক্রিজ হতে থাকে, ডিক্রিজ হতে হতে নিশ্চয়ই এমন একটা পর্যায়ে পৌঁছাবে যখন সেটা প্যারাম্যাগনেটিকের মতো হয়ে যাবে। কারণ ফেরোম্যাগনেটিকের তো সব প্রপার্টি প্যারাম্যাগনেটিকই আছে, কিন্তু ফেরোম্যাগনেটিক একটু বেশি আছে। তাহলে টেম্পারেচার বাড়ালে কী হবে, প্রপার্টিগুলো ফেরোম্যাগনেটিকের কমতে থাকবে। তাহলে ফেরোম্যাগনেটিকের প্রপার্টিগুলো যখনই কমতে থাকবে সেগুলো কার প্রপার্টি হয়ে যাবে, প্যারাম্যাগনেটিকের হয়ে যাবে। তাহলে যে তাপমাত্রায় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যায় তাকে কুড়ি তাপমাত্রা বলা হয়। যদি আমরা থিটা দিয়ে প্রকাশ করি, আমরা থিটাকে বলছি কুড়ি তাপমাত্রা। তখন কি হবে, এই এক্সপ্রেশনটা কাইএম প্রপোর্শনাল টু 1/t না হয়ে t - থিটা হয়ে যাবে। কি হবে এই এক্সপ্রেশনটা তখন t - থিটা হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে যে লেখচিত্রটা হবে একটু ডিফারেন্ট হবে, এটা থিটা হয়ে গেল, এই বরাবর কাইএম, এই বরাবর t, তো লেখচিত্রটা এরকম হবে, থিটা থেকে শুরু হবে। কারণ থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল যখন t ইকুয়াল টু থিটা হবে তখন এটা ইনফাইনাইট দেখো, ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদেরকে বিষয়গুলো একটু বুঝতে হবে। ওকে, নেক্সট আমাদের যে লাস্ট টপিক্সটা রয়েছে সেটা করে নিই আমরা, সেটা হচ্ছে কি আর্থস ম্যাগনেটিজম বা ভূচুম্বকত্ব। আমরা ভূচুম্বকত্ব সম্পর্কে পড়ব। তোমরা তো শুনে থাকবে যে পৃথিবীর নিজেই একটা বিরাট চুম্বক, আমরা অনেক সময় বলে থাকি যে পৃথিবীর নিজেই একটা বিরাট চুম্বক। এটা তোমরা কীভাবে জানতে পারবে না, তোমরা জানো যে কোনো একটা যদি আমরা দণ্ড চুম্বককে বা কোনো একটা সূচি চুম্বক যদি ঝুলিয়ে দিই পৃথিবী পৃষ্ঠে, তাহলে দেখা যায় যে সেটা সবসময় নর্থ সাউথ বরাবর থেকে যায়। তাহলে নিশ্চয়ই আর্থের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যে ওকে নর্থ সাউথ বরাবর থাকতে সাহায্য করছে। অথবা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আমরা মাটির নিচে রেখে দিই দীর্ঘদিন, তাহলে সেটা চুম্বকে পরিণত হয়ে যায়। তাহলে পৃথিবী নিজে একটা চুম্বক, এবং যে চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অবশ্যই থাকবে। তাহলে এটা যদি আমাদের আর্থ হয় মনে করো, ওকে, তাহলে দেখো এই যে অ্যাক্সিসটা এটা কিন্তু আমাদের উত্তর দক্ষিণ, যেটা আমরা বলি নর্থ সাউথ, অ্যাকচুয়ালি এটা যদি আমরা নর্থ সাউথ বলি, এটা কিন্তু আসলে জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ। এটা কি জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী যে চুম্বক ক্ষেত্র সেটা কিন্তু এই জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ বরাবর থাকে না, এর সঙ্গে একটু টিল্ড থাকে। মানে এইটা যদি আমরা বলতে পারি পৃথিবীর চুম্বক ক্ষেত্র, এবং সেটা এই দিকটা এস হয়, এই দিকটা এন হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, উল্টো হয়। ওই জন্য তো কোনো একটা সূচি চুম্বক যখন রাখি আমরা এখানে, তখন সেই সূচি চুম্বকের নর্থ পোলটাকে এ সাউথ পোলে অ্যাট্রাক্ট করে, আর সাউথ পোলটাকে নর্থ পোলে অ্যাট্রাক্ট করে। তার মানে সূচি চুম্বকটা আসলে এই ম্যাগনেটিক ফিল্ড বরাবর সজ্জিত হতে চায়। তাহলে এটা যদি সূচি চুম্বকের এন মেরু হয় তাহলে সেটা এন ডাইরেকশনটাকে দেয়, যদি এস মেরু হয় তাহলে এস ডাইরেকশনটাকে দেয়। তার মানে আসলে সূচি চুম্বকটা আসলে এই আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড সেই বরাবর থাকতে চাইছিল। ওকে, এবং এটা 11.5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 11.5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটা তোমরা একটু খেয়াল রাখো। ওকে, তাহলে সূচি চুম্বকটা এই বরাবর থাকতে চায় অ্যাকচুয়ালি, কারণ সূচি চুম্বকটা এন মেরুকে এস আকর্ষণ করে, এস মেরুকে এন আকর্ষণ করে, এইভাবে থাকতে চায়। তাহলে এইভাবে যদি থাকতে চায় তাহলে ওই জন্য আমরা বলি যে এর এন মেরুটা এন অভিমুখে প্রকাশ করছে, এস মেরুটা এস অভিমুখে প্রকাশ করছে। আসলে সেটা উল্টো থাকে যদি আমরা আর্থের ম্যাগনেটিক যে মেরিডিয়ান, সেই ম্যাগনেটিক মেরিডিয়ানের সাপেক্ষে দেখি, চৌম্বক মধ্যতলের সাপেক্ষে যদি দেখি। কিন্তু আমরা যখন দিক নির্ণয় করি তখন আমরা ভৌগোলিক উত্তর দক্ষিণ পরিমাপ করি, তাই জন্য ওটা কিন্তু সঠিক হয়ে যায় যে নর্থ পোলটা নর্থের দিকে, সাউথ পোলটা সাউথের দিকে। আসলে নর্থ পোলটা সাউথের দিকে থাকে, সাউথ পোলটা নর্থের দিকে থাকে, কিন্তু সে এই নর্থ পোলটা ভৌগোলিক নর্থের দিকে থাকে, ভৌগোলিক সাউথের দিকে থাকে সাউথ পোলটা। বুঝা গেল? এবার দেখো পৃথিবীর কোনো একটা স্থানে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাই সঠিকভাবে, তাহলে আমাদের তিনটা রাশির দরকার হয়, যেগুলোকে আমরা বলে থাকি যে এলিমেন্টস অফ আর্থস ম্যাগনেটিজম, অর্থাৎ ভূচুম্বকত্বের উপাদান, যার একটা হচ্ছে আমাদের বিনতি কোণ, একটা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ, আরেকটা হচ্ছে কি না ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশ। তো দেখো এই যে তিনটে আমি বলছি তার মধ্যে আমি বিচ্যুতি কোণটা প্রথমে তোমাদেরকে বলতে চাইবো, যেটা হচ্ছে ম্যাগনেটিক ডিক্লিনেশন। বিচ্যুতি কোণটা আসলে কি না, যদি আমরা একটা ভৌগোলিক মধ্যতলের কথা বলি, যেটা হচ্ছে তোমাদের জিওগ্রাফিতে তোমরা পড়েছো, সাপোজ আমি বলছি এটা হচ্ছে একটা ভৌগোলিক মধ্যতল। হ্যাঁ,
ভৌগোলিক মধ্যতলটা, যেটা হচ্ছে নর্থ সাউথ বরাবর যদি আমরা একটা তল নিই, ভৌগোলিক মধ্যতল। আর যদি আমরা এখানে চৌম্বক মধ্যতলের কথা বলি, তার দুজনের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে যে কোনো জায়গাতে, এটা যদি আমরা চৌম্বক মধ্যতল বলি, ভেবে দেখো। তাহলে যে ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মধ্যে যে কোণ, সেই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ, যাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি। এইটা তাহলে কি, খেয়াল রাখো, এটা হচ্ছে চুম্বক মধ্যতল, চুম্বক মধ্যতল, আর এইটা হচ্ছে আসলে কি না, ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল। এইভাবে এখানে কোশ্চেন পড়ে যে কোনো একটি স্থানের মনে করো ভৌগোলিক মধ্যতল ডেল্টা ডিগ্রি ইস্ট বা ডেল্টা ডিগ্রি ওয়েস্ট। মনে করো সাপোজ বললো যে কলকাতার বিচ্যুতি কোণ 1.5 ডিগ্রি ইস্ট। এর মানে কি, এর মানে কি, মানে কলকাতায় যদি কোনো মানে আমরা যদি বলি যে কলকাতায় যে চুম্বক মধ্যতলের ভৌগোলিক মধ্যতল আছে তার মধ্যবর্তী কোণ 1.5 ডিগ্রি, এবং সেখানে যদি আমরা কোনো একটা দণ্ডচুম্বককে ঝুলিয়ে দিই, তাহলে দণ্ডচুম্বকের যে নর্থ পোলটা সেটা ইস্টের দিকে থাকবে, সেটা ইস্টের দিকে হেলে থাকবে, একটু যে হেলেছিল না সেটা ইস্টের দিকে হেলে থাকবে, নর্থ পোলটা ইস্টের দিকে হেলে থাকবে। ওকে, তো এইটা হচ্ছে ম্যাগনেটিক ডিক্লিনেশন বা চৌম্বক মধ্যতলের মেন ডেফিনেশন। এবার যদি তোমরা বলো যে তাহলে বিনতি কোণের ডেফিনেশন কী স্যার, বিনতি কোণ আসলে কি, এটা বিনতি কোণটা হচ্ছে যদি আমরা কোনো একটা সূচি চুম্বককে এবার ঝুলিয়ে দিই, তাহলে সূচি চুম্বকটা কিন্তু যে কোনো স্থানে যদি আমরা ঝুলিয়ে দিই সেটা কিন্তু অনুভূমিক থাকে না, সেটা একটু জাস্ট এরকম ডিক্লাইন থাকবে, এরকম ডিক্লাইন থাকবে। ওকে, সামান্য। তাহলে কী হবে দেখো, সামান্য যদি একটু এভাবে ইনক্লিনেশনটা সামান্য হয়ে থাকে, তাহলে সেইটা অনুভূমিকের সঙ্গে কত কোণে রয়েছে, মানে এইটা মনে করো ভূচুম্বক ক্ষেত্রে যে অনুভূমিক অংশটা, এদিকটা মনে করো উলম্ব অংশ, তাহলে এটা এইচ, এটাকে ভি, এটা বলছি আমরা ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ এদিকে আছে, এদিকে উলম্ব উপাংশ আছে। তাহলে দেখো যদি আমরা এখানে একটা দণ্ড চুম্বককে ঝুলিয়ে দিই সিম্পল, বা আমরা যদি সূচি চুম্বক যদি দিই, সেটা এরমভাবে থাকবে, একটু সামান্য এরম থাকবে, এরম টিল থাকবে। তাহলে যদি নেট ম্যাগনেটিক ফিল্ড হয় দেখো এই বরাবর, তাহলে এই যে হরাইজন্টাল লাইনটা রয়েছে এর সঙ্গে যে কোণটা থাকবে থিটা কোণে থাকবে, সেটাকে আমরা এইখানেও দেখাতে পারি, দেখো এইখানেও দেখাতে পারি সেম বিষয়, থিটা কোণে থাকবে, বা এইখানে বলতে পারি থিটা কোণে থাকবে, এদিকটা এগুলো নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে এই যে কোণটা যেটা হরাইজন্টালের সঙ্গে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে বিনতি কোণ। এখন দেখো যদি বলা হয় যে সাপোজ কলকাতার বিনতি কোণ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কলকাতা দিয়ে 31 ডিগ্রি নর্থ, এর মানে কি, এর মানে হচ্ছে কলকাতায় যদি কোনো একটা দণ্ডচুম্বককে আমরা ঝুলিয়ে দিই, তাহলে সেটা অনুভূমিকের সঙ্গে 31 ডিগ্রি কোণে থাকবে এবং তার নর্থ পোলটা নিচের দিকে থাকবে, 31 ডিগ্রি নর্থ মানে। যদি 31 ডিগ্রি সাউথ পোলে তাহলে সাউথ পোলটা নিচের দিকে থাকবে। ওখানে যেমন ডেল্টা ডিগ্রি ইস্ট বললে নর্থ পোলটা ইস্টের দিকে থাকবে, ডেল্টা ডিগ্রি ওয়েস্ট বলে নর্থ পোলটা ওয়েস্টের দিকে থাকবে বিচ্যুতি কোণের ক্ষেত্রে, আর এটা হচ্ছে বিনতি কোণের ক্ষেত্রে। তাহলে আরেকটা উপাদান কি না, এইচ, ভূচুম্বকত্বের যে অনুভূমিক উপাংশ। তাহলে দেখো ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশটাকে আমরা কীভাবে ডিফাইন করবো, এখনই তো আমরা বললাম, এখানে যদি আমরা দেখি বুঝতে সুবিধা হবে। দেখো মনে করো সাপোজ এটা চুম্বক মধ্যতল, তাহলে চুম্বক মধ্যতলের, এটা আমি এখানে ডায়াগ্রামটা এঁকে নিই, এই ডায়াগ্রামটাকে আমরা নেক্সট পেজে দেখাই, তো কপি টু নেক্সট পেজ, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা দেখাই যেটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক, তাহলে দেখো আমরা এই বরাবর যদি আমরা এইচকে বলি রয়েছে, তাহলে দেখো এই বরাবর যদি আমরা বলি এইচ রয়েছে, ভেবে দেখো, তাহলে এই বরাবর কী হবে, ভি হবে, আর এই বরাবর আমরা বলবো নেট ম্যাগনেটিজম আছে, যেটাকে আমরা সাধারণত বি দিয়ে প্রকাশ বা আই দিয়ে প্রকাশ করা হয় সাধারণত। এই আই কিন্তু ওই আইয়ের থেকে ডিফারেন্ট। তাহলে থিটা কোনটা হবে, দেখো এইচের সঙ্গে যে কোনটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে ভেরি সিম্পল আমরা একটা রিলেশন পাবো, এইচ ইকুয়াল টু আই কস থিটা এবং ভি ইকুয়াল টু আই সাইন থিটা, কারণ আই এর এইদিকের উপাংশটা কস থিটা, এদিকে আই সাইন থিটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট রিলেশন। তাহলে এইচ ইকুয়াল টু আমরা বলতে পারি, দেখো এইচ ইকুয়াল টু আমরা বলতে পারি আই কস থিটা এবং ভি ইকুয়াল টু আমরা বলতে পারি আই সাইন থিটা। তো এইখান থেকে আমরা একটা রিলেশন পাবো যে ভি বাই এইচ সমান ট্যান থিটা, কী পাবো, ভি বাই এইচ ইকুয়াল টু ট্যান থিটা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রিলেশন, যেটা দিয়ে নিউমেরিক্যাল আছে। আরেকটা রিলেশন পাবো, স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার, এই একটা রিলেশন পাবো। এখানে অনেক সময় কী হয় দেখো, আপাত বিনতি কোণ বলা হয়। যদি মনে করো আমরা এই থিটাটা এর সাপেক্ষে না নিই, সাপোজ থিটাটা আমরা এর সাপেক্ষে নিলাম, ভৌগোলিক মধ্যতলের সাপেক্ষে নিলাম, তাহলে দেখো, এবং সেক্ষেত্রে অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা ধরি, মনে করো বা ডেল্টায় ধরা আছে, ঠিকই আছে, অ্যাঙ্গেলটাকে আমরা ডেল্টা ধরলাম, তাহলে এই দিকটা মনে করো এইচ ড্যাশ বললাম,
তাহলে এইচ ড্যাশ সমান কত হবে দেখো এইচ কস ডেল্টা, এইচ কস ডেল্টা ভেবে দেখো, তাহলে এইচ ড্যাশ সমান হয়ে গেলে এইচ কস ডেল্টা ভেবে দেখো। তাহলে তাহলে তখন সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে থিটাটাতে চেঞ্জ হয়ে যাবে, তখন আর ট্যান থিটা থাকবে, থিটা ড্যাশ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যদি বিনোদী কোণটা থিটা ড্যাশ বলি, তাহলে ট্যান থিটা ড্যাশ সেক্ষেত্রে কী হবে এইচ ড্যাশ বাই ভি। তাহলে এইচ ড্যাশ সমান কত হয়ে গেল দেখো এইচ কস ডেল্টা, এইচ কস ডেল্টা। আর ভি মানে কত, ভি মানে হচ্ছে যে এইচ সাইন থিটা, ভি মানে হচ্ছে যে সরি ভি বাই এইচ ড্যাশ, উল্টো হয়ে গেল। সেক্ষেত্রে আপাতত বিনোদী কোণ যদি থিটা ড্যাশ হয়, তাহলে ট্যান থিটা ড্যাশ হয়ে যাবে, ট্যান থিটা ড্যাশ হয়ে যাবে ভি বাই এইচ ড্যাশ, ভি বাই এইচ ড্যাশ। তাহলে দেখো আমরা বলতে পারি সেক্ষেত্রে এটা হয়ে যাবে ভি বাই এইচ কস ডেল্টা, এইচ কস ডেল্টা, কারণ এইচ ড্যাশ সমান এইচ কস ডেল্টা। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে দেখো ভি বাই এইচ ইন্টু সেক ডেল্টা, আর ভি বাই এইচ কত আসলে ট্যান থিটা, তাহলে হয়ে যাবে ট্যান থিটা ইন্টু সেক ডেল্টা ট্যান থিটা ড্যাশ সমান। তাহলে অনেক সময় এটা আপাত বিনোদী কোণ এবং প্রকৃত বিনোদী কোণের সঙ্গে যদি সম্পর্ক বলে, সেক্ষেত্রে আমরা এটা করি। এটা তোমরা বলো প্রকৃত বিনোদী কোণ মানে হচ্ছে যে হরাইজন্টাল কম্পোনেন্টটা রয়েছে সেটা চৌম্বক মধ্যতলে থাকবে, আর আপাত বিনোদী কোণ মানে সেটা ভৌগোলিক মধ্যতলে থাকবে। তাহলে এখানে যদি যেটা ট্যান থিটা সমান ভি বাই এইচ হচ্ছিল, এখানে যেটা ট্যান থিটা ড্যাশ সমান ভি বাই এইচ ড্যাশ হয়ে যাবে। এইচ ড্যাশের জায়গায় যদি এইচ কস ডেল্টা বসিয়ে দিই, তাহলে আমরা এই রিলেশনটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা যে প্রকৃত বিনোদী কোণ এবং আপাত বিনোদী কোণের মধ্যে সম্পর্ক। ওকে, তো চলো আমরা প্রায় চ্যাপ্টার শেষের দিকে চলে এসেছি। লাস্ট একটা কোয়েশ্চেন করে আমরা এটাকে কনক্লুড করবো। দেখো লাস্ট একটা নিউমেরিক্যালস আমি নিয়েছি এখান থেকে। কি বলছে দেখো কোয়েশ্চেনটা, এই চৌম্বক মধ্যতলের কোনো অংশে ভূচৌম্বকত্বের অনুভূমিক উপাংশ, ভূচৌম্বকত্বের অনুভূমিক উপাংশ মানে এইচ গিভেন আছে 0.26 গস, সিজিএস পদ্ধতিতে এটা গস, এবং বিনোদী কোণ থিটা দেওয়া আছে দেখো 60 ডিগ্রি। কি নির্ণয় করতে হবে, ভূচৌম্বকত্বের উলম্ব উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি ট্যান থিটা সমান কী হয়, ট্যান থিটা সমান আমরা জানি ভি আপন এইচ। তাহলে ভি সমান কত হবে এইচ ট্যান থিটা। তাহলে এইচ এর মান দেওয়া আছে 0.26 ইন্টু ট্যান 60 ডিগ্রি। তোমরা এটা ক্যালকুলেশন করবে, তাহলে এটা পেয়ে যাবে এত গস হবে। নেক্সট দেখো কি জানতে চাইছে, ওই স্থানে মোট চুম্বক ক্ষেত্র মানে আই। তাহলে আই সমান কী হবে, আই স্কোয়ার সমান এখানে আমরা বললাম যে এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এখন দেখলাম না আই স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আইটা হচ্ছে নেই, তাহলে এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে আই সমান হয়ে যাবে রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এইচ তো গিভেন আছে 0.26, আর এটি 0.26 ইন্টু √3, ট্যান 60 মানে √3 বেরিয়ে যাবে। তাহলে তোমরা এটা করতে পারো 0.26 এর হোল স্কোয়ার প্লাস 0.26 ইন্টু √3, মানে √3 ইন্টু 0.26 এর হোল স্কোয়ার। দেখো 0.26 এর হোল স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে এটা বাইরে চলে আসবে 0.26 রুটের মধ্যে হবে 1 প্লাস 3, √3 হোল স্কোয়ার 3, তাহলে রুটের ভেতরে 4 মানে 2 হয়ে গেল, তার মানে 0.52। তাহলে 0.52 গস হয়ে যাবে নেট, আর এইটা তোমরা ট্যান 60 মানটা বসিয়ে দেবে, তাহলে চলে আসবে 0.26 ইন্টু √3 গস। ওকে, তাহলে আমরা একটা ভিডিওতে পুরো একদম এটা শেষ করে দিলাম। তো নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শুরু করব। ওকে, ম্যাগনেটিজমটা হয়ে গেল দুটোই। প্রথম চ্যাপ্টারটা আমরা অনেকগুলো ভিডিওতে অনেকগুলো পার্টে করেছি, এটা একটা পার্টে করে নিলাম। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। ওকে, আজ এই পর্যন্ত থাক, পড়াশোনা করো, রিভিশন করো, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। ওকে, থ্যাংক ইউ।